মোহমায়ার বাহুডোরে। পর্ব 6। সাদিয়া। অনেকক্ষণ যাবৎ তুহিন শিফুকে কল করছে, কিন্তু মেয়েটা পাষণ্ডর মতো তার কল এড়িয়ে যাচ্ছে। ইহাম বলার পর থেকে এ যাবৎ সে আর শিফুকে কল দেয়নি। তবে এই রাতের আধার পরিবার প্রিয়জন দেশ ছেড়ে চলে যাওয়ার হাহাকার তাকে চুপ থাকতে দিচ্ছে না। অবাধ্য পিছুটান বারবার হাতড়ে ডাকছে তাকে এই নিঃস্বকালো আধারে। বারবার কল দেবার পরও যখন শিফু রিসিভ করছে না দেখে অগত্যা সে ফোনে মেসেজ পাঠায়। দূরেই তো চলে যাচ্ছি, দেশ ছেড়েই চলে যাচ্ছি, এমনকি তোমার মন থেকেও বহু দূরে চলে গিয়েছি হয়তো। এখন তো একটু কথা বলো, একটু অন্তত মায়া করো আমার উপর। কলটা রিসিভ করো প্লিজ, আমি বড্ড একা বোধ করছি শিফু। বয়ঃসন্ধির ছোট্ট মনটা আর নিজের শক্ত নিয়ন্ত্রণে রাখতে পারেনি শিফু। হৃদয়টা হু হু করে কেঁদে উঠেছে। কাছের প্রিয় মানুষটার হাহাকার তার কঠোর ভীত ভেঙেছে বলেই নিঃশব্দে মায়েরাকে বলে সে ঘর থেকে বের হয়েছে। আস্তে ধীরে বাড়ির এক কোনায় গিয়ে দাঁড়ালো। এই সাথেই আবার কল এলো তুহিনের। কাপা গলায় ঢোক গিলল মেয়েটা। ওপাশ থেকে ভগ্নহৃদয়ের কম্পিত গলায় হ্যালো শব্দটা শুনে সর্বাঙ্গে শিউরে উঠেছে শিফুর ষোড়শী কা। ভেতরটা ধকধক করে হাতুড়ি পেটার শব্দ লাগছে। বুকের ভেতর খুব ব্যথা অনুভব করছে। গলা দিয়ে বিপরীত শব্দ তুলতে কেমন যেন আটকে আসছে। কান্নাগুলি বুঝি গলায় এসে ঠেকেছে। অনেকক্ষণ নীরবতা চলল। ফোনের দুই পাশ থেকে দুই মানবী গভীর নির্বতায় যেন নিজেদের না বলা কথা যন্ত্রণা হতাশাগুলি উগলে দিচ্ছে। ঈষৎ নীরব থেকেও যেন একে অন্যকে কত কথা বলছে। গাঢ়ভাবে দুজন দুজনকে অনুভব করে নিচ্ছে নিঃসংকোচে। তাদের চাওয়া এক হয়েও যেন বাস্তবতা তাদেরকে দুই প্রান্তে ঠেলে দিয়েছে। সেখান থেকে না একে অনেকে নির্দ্বিধায় ধরা যায় আর না সব পিছু টান ফেলে কাছে আসা যায়। কথা বলবে না শিফুয়া? কোমল আদুরে গলা পেয়ে শিফুর বড্ড কান্না পেল। গলা ফাটিয়ে বলতে ইচ্ছা হলো, তুহিন ভাই আমার আপনার জন্যে বড্ড মন কেমন করে। আমার খুব কষ্ট। আশেপাশের সব কিছুতে আমি আমার একাকিত্ব খুঁজে পাই আপনার জন্যে। আচ্ছা তুহিন কি তাকে অভিমান করে কিংবা রাগ করে এই প্রথম শিফুয়া নামে ডাকলো? এর আগেও ডেকেছিল কি? কই তার তো মনে পড়ে না। তাদের যে খুব বেশি কনভারসেশন হয়েছে এমনটাও নয়। তবুও তার ষোড়শী মন ওই কোরিয়ান দেখতে ছেলেটার জন্যে কেমন কেমন করে। ভেতর গহীন বড্ড জ্বালা করে তার। আচ্ছা ভাইয়ার যুক্তিটা কি আসলেই বাস্তবিক? তাহলে তুহিনের যুক্তিটাও কেন বিবেচনা করা হলো না? এই যে দুদিক থেকে দুইটা মানুষ একইভাবে একই কারণে আলাদা মাঝের অদৃশ্য দেওয়ালের কারণে কষ্ট পাচ্ছে তার কি কোনো অর্থ পোষণ করে না? কথা বলবে না শিফু? গলায় খুব যন্ত্রণা হচ্ছে ঢোক গিলতে। অবাধ্য কষ্ট গুলিকে ভাইয়ের মুখের দিক তাকিয়ে গিলে ফেলার চেষ্টা করল সে। কোনো রকম জবাব দিল। জি বলুন। ওপাশ থেকে তুহিন শান্ত শীতল কণ্ঠে জানতে চাইল, খুব ভালো আছো তাই না? আপনার জন্যে আমার হৃদয় পুড়ছে আর আপনি কিনা আমায় বলছেন আমি ভালো আছি? মানুষ হৃদয় কেন দেখতে পায় না? ভেতরের কথাগুলি কেন প্রকাশিত হয় না না বললে? মনের গহীনে কথাগুলি আসলেও অদৃষ্টের বন্ধনে গলা দিয়ে আর বের হলো না শিফুর। উত্তর দিল, হুম। বিয়ে খেতে ফেনি গিয়েছ? নিশ্চয় অনেক মজা করছো। বিয়েতে তো মানুষ এটাই করে তাই না? বিয়েটা তো আর দুঃখ কষ্টের নয়। অথচ আমার বেলায় তোমরা কৃপণতা করলে সকলে। তুহিন ম্লান হাসল। বুকের চিনচিন ব্যথাটা তার বাড়ছে। মেয়েটা ভাইটার মতোই পাষাণ। কোনো অনুভূতি কোনো কিছুর ধারধারে না। সে শুধু শুধু একা একা নিজের অনুভূতিগুলির জন্যে ওই স্বার্থপর নিষ্ঠুর মেয়েটার কারণে কষ্ট পাচ্ছে। আমার জন্যে তোমার একটুও খারাপ লাগে না তাই না শিফুয়া? আপনার জন্যে আমার বুকটা ফালাফালা হয়ে যায় তুহিন। কি নিষ্ঠুর বোকা আপনি, না বললে কিছুই বুঝতে পারেন না। মনের কথাগুলি মনেই চেপে রাখল শিফু। ঠোঁটে ব্যথাতুর তাচ্ছিল্য হাসি তুলে জবাব দিল, যে খারাপ লাগার আদৌ তো কোনো ভবিষ্যৎ নেই তা মনে পুষে রেখে লাভ কি? আপনিও বরং খারাপ লাগাগুলি দূর করে দিন। আপনিও ভালো থাকবেন। তুমি আসলে খুব স্বার্থপর মেয়ে। তোমার কারণে আমার হৃদয় খণ্ডবিখণ্ড হচ্ছে আর তুমি কেমন কঠোর হয়ে আছো। শালা আমার জন্যে তোমার একটু মায়া দয়াও হচ্ছে না। আপনার জন্যে যে আমার হৃদয়টাই নীরবে নিঃশব্দে জ্বলে পুড়ে যাচ্ছে তার বেলায়। সে খুঁজ তো আপনি জানেন না। কই আমি তো আপনায় দোষারোপ করছি না। মনে মনে কথাগুলি ভেবে তুচ্ছ হাসিটা চওড়া করল শিফু। কথা বলতে খুব বেগ পেতে হচ্ছে তার। গলাটা যে ভার হয়ে আসছে যন্ত্রণায়। বাদ দিন সেসব। নতুন জীবনে পা রাখছেন, সব ভুলে সব নতুন করেই শুরু করুন। যা হবার সামনে ভালোই হবে। তোমরা ভাই বোন মনে হয় শালা আমার কেচ্ছা খতম করার জন্যে উঠে পড়ে লাগছ। আমার অনুভূতি গুলার কোনো দামই পাইলাম না তোমাদের কাছে। শালা দুনিয়া সবটাই স্বার্থপর। তুহিন যে খুব ক্ষোভ নিয়ে কথাটা বলেছে তা বেশ বোঝা যাচ্ছে। তার ভেতরের যাতনা আরও বাড়ল। গাঢ় হলো দহন। যে দহনের খুঁজ পৃথিবীর আড়ালে। এমনকি যার জন্যে এতটা যাতনা পুষে রেখেছে মনের গহীনে সে নিজেও জানে না।
তার ছোট্ট হৃদয় যে এত দহন নিতে পারছে না, সেটা কাকে বুঝাবে সে? শিফুটা ফোনটা একটু দূরে নিয়ে সময় করে তীব্র নিঃশ্বাস ফেলল। যেন তার সাথে বের হয়ে এসেছে এক দলা যন্ত্রণার অগ্নিকুণ্ড। যেখানে দুনিয়া স্বার্থপর সেখানে অন্যের জন্যে খারাপ লাগাটা বোকামি নয় কি তুহিন ভাই? চুপ। আমি তোমার ভাই না। আমার সাথে একদম বড় বড় কথা বলতে আসবে না। তুহিন যে বেশ ক্ষোভ নিয়ে কথা বলছে তা বুঝাই যাচ্ছে গলার আওয়াজে। ছেলেটা বুঝি জ্বলছে। শিফু চুপটি করে চোখ বুজে থামবার মতো দাঁড়িয়ে আছে। অনেকটা সময় যাওয়ার পর আবার তুহিনের করুণ গলা শোনা যায়। ধরে আসা গলায় আহ্লাদি স্বরে বলে উঠল সে, তোমাদের সবার সব কথা মেনে নিলাম। বেকার কিছু করি না বলে আমার কথা না হয় তোমরা নাইই শুনলে। কিন্তু আমার জন্যে অপেক্ষা করো শিফু। ভিনদেশে গেলে বেশি কিছু না, আমি যখন তোমায় কল দিলে আমায় একটু সঙ্গ দিও প্লিজ। তোমার দূরত্বটুক আমায় বড্ড পুরাবে শিফু। তুহিন কি কাঁদল? গলাটা কেমন কেঁপে উঠল না তার? এদিকে শিফুর ভেতরটা গরম খুন্তি লাগার মতো ছ্যাঁত করে উঠল। নিঃশ্বাসটা তার আটকে আসবে আসবে। ঝাপসা চোখ আর কম্পিত দেহ নিয়ে কল কাটল। শরীরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। তিরতির করছে ঠোঁটগুলি। কান্নাগুলি আটকে রাখছে বলে কি ভেতরটা আরো বেশি কষ্টের দামামা বাজাচ্ছে? নীরব পীড়ার আন্দোলনে নেমেছে তারা। তার কি একটু কাঁদা উচিত? আর সবার মতো চিৎকার করে ভেতরটা পরিষ্কার করা উচিত নয় কি? ঝাপসা ঘরটায় অদৃশ্য এক অবয়ব এখনো মায়রাকে ঝাপটে ধরে রেখেছে। মুখের উপর এখনো শক্তভাবে চেপে রেখেছে বলিষ্ঠ হাতটা। আতঙ্কে শঙ্কায় শরীর কাঁপছে মায়রার। চোখগুলি সংশয়ে ত্রাসে কোঠর থেকে বের হবার উপায়। মুখ চেপে ধরায় নিঃশ্বাস নিতে কষ্টই হচ্ছে এক প্রকার। পেছনের অবয়ব যে বেশ শক্তিশালী তা সন্দেহ করার কোনো অবকাশ নেই। এক হাতে তাকে এমনভাবে পেঁচিয়ে ধরেছে যে দুই হাতও নাড়াতে পারছে না। নিজের অসার শরীরটা পেছনের মানুষটার দখলে কাবু হয়ে আছে। হৃদয়টা দুরুদুরু করে কুডাক ডাকছে। মনে বারবার উকি দিচ্ছে কে হতে পারে মানুষটা? এমন অচেনা অজানা এক পরিবেশে এভাবে অসভ্যতাকেই বা করতে পারে? হুট করে তার মস্তিষ্ক সংকেত দিল হাসিবুল্লার। ঘৃণায় গাটা রি রি করে সঙ্গে সঙ্গে। রাগে চোয়াল শক্ত হয়েও এলো। এবার একটু সাহস নিয়েই নিজেকে ছাড়ানোর জন্যে ছটফট করে উঠল মেয়েটা। গলায় ওড়না নেই। কাঁধ উন্মুক্ত। সেখানে পেছনের মানুষটার গরম নিঃশ্বাস পড়তেই শরীরটা জ্বলে উঠল মায়রার। মনে হলো তখনের সেই হাসিবুল্লার বিশ্রী হাসিটা। শরীরের সব শক্তি জমা করে এবার মুছড়ে উঠল ছুটবার আশায়। খুব বেশি নড়াচড়াও করতে পারছে না পেশিবহুল হাতের জোরে। সময়টা তিক্ত বিষাক্ত হয়ে এলো তার কাছে। ছুটবার আপ্রাণ চেষ্টা চালালেও উপায় হচ্ছে না। তবে কি বাজে কোনো পরিস্থিতির শিকার হবে সে? কেউ আসছে না কেন? এত অসহায় লাগছে কেন তার? ভেতরটা তীব্র যন্ত্রণায় ব্যাকুল হয়ে লুটিয়ে পড়ছে অসার বস্তুর মতো। তাকে ছটফট করতে দেখে পেছনের মানুষটা এবার তাকে তড়িৎ বেগে নিজের দিকে ঘুরিয়ে নিল। লাইটের উল্টোপিঠে হওয়ায় ক্ষীণ আলোতে খুব বেশি দেখা গেল না মানুষটার মুখ। আর না সে দেখতে চাইল। তার ভেতর আর মস্তিষ্ক প্রবলভাবে বারবার একটা সংকেত দিল তাকে ছুটতে হবে। এই বদ্ধ ঘর থেকে বের হতে হবে। একটু ফাঁক পেতেই যান হাতে নিয়ে দৌড় দিতে চাইল মায়েরা। তার আগেই শক্তপোক্ত হাতটা টেনেই ওই অবয়ব নিজের সঙ্গে মিশিয়ে নিল। কোমরে হাত পেঁচিয়ে নিজের সাথে চেপে ধরতেই বিতৃষ্ণা অনুভবে মুখের আদল বদলে গেল মায়েরার। এই দুর্বিষহ মুহূর্তে মস্তিষ্ক তাকে যতটুক ধারণা দিল সে ঠিক ততটুকুই করল। এই রাতের আধারে কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে আচমকা সে ওই মানুষটার বুকে সর্বশক্তিতে কামড়ে ধরল। আকস্মিক ব্যথার জোয়ারে হাতের বাঁধন শিথিল হতেই ছিটকে সরে গেল মায়েরা। চুলে হাত বুলিয়ে কোনো রকম দৌড়ে রুম থেকে বের হওয়ার পূর্বেই রাশভারী গম্ভীর কণ্ঠে শোনা গেল, মায়েরা, ডাকটা। এমন একটা অপ্রত্যাশিত সময়ে পরিচিত ডাকটা শুনে চমকে উঠল মায়েরা। বিস্ময় নিয়ে সামনে তাকালো কপাল কুঞ্চন করে। লাইটের আলোয় ঘরটা ফোকফকে হতেই অবিশ্বাস্যভাবে চোখের সামনে ভেসে এলো কাঙ্ক্ষিত চিরপরিচিত মুখটা। অস্ফুট হতবিহ্বল কণ্ঠে বলে উঠল, আপনি? সামনের মানুষটার চোখ মুখে তখন বিরক্তের ভাব। কপালের চামড়া এক করে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে এখনো মেয়েটার বিস্মিত কুটিল ভাব। এভাবে কেউ মর দেয় মাথামোটা বলদ? লাইট অন করে দরজার সামনেই চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে ইহাম। ব্লু কালার শার্টের উপরের দুইটা বোতাম খুলে রাখা হয়েছে। বাম পাশের কলারটা সরানোতে ধবধবে উন্মুক্ত বুক স্পষ্ট। বুকের বা পাশটা টকটকে লাল বর্ণ ধারণ করে আছে। সেদিকে তাকিয়ে গম্ভীর মুখে আবার বলল ইহাম, দেখেছ কি করলে? আরেকটুর জন্যে রত বের হতো। তুমি এত রাক্ষস মায়েরা? কটমট চোখে রাগান্বিত ভাবে মায়েরা তাকিয়ে রয়েছে ইহামের দিকে। বুকের লাল অংশ সবটাই দেখছে। তবুও তাতে তার আফসোস নেই। তার অবচেতন মন বারবার হাসিবুল্লার নাম আওড়াচ্ছিল। তাই মানুষটার কোনো কিছু সে তোয়াক্কায় আনেনি। আবহ পরিস্থিতিতে হিতাহিত জ্ঞানশূন্য মায়েরা ঠাউরো করতে পারেনি লোকটার অবয়ব। নিজস্ব মানুষটাকে দেখে স্বস্তির চেয়েও বেশি রাগ লাগছে তার। কটমট করে আগুন চোখে বলল,
উচিত ছিল ভ্যাম্পায়ারের মতো আপনার গলায় কামড় দিয়ে মাংস টেনে ছিঁড়ে ফেলা। অসভ্য পুরুষ মানুষ। মায়েরা আগুন লাল মুখ দেখে বেশ মজা পেল ইহাম। কেমন সুস্নিগ্ধ একটা প্রশান্তির বাতায়ন তাকে দুলিয়ে নিয়ে গেল। মেয়েটার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে উঠে সে। গভীরভাবে তাকিয়ে রইল মায়েরার অস্থিরভাবে নেওয়া ঘন ঘন নিঃশ্বাসগুলির দিকে। ইহাম ঠোঁটের এক কোণে অদ্ভুতভাবে হাসি ঝুলিয়ে ঘোর চোখে এগিয়ে এলো মায়েরার দিকে। মোহ ভরা কণ্ঠে ফিসফিস করল, ভ্যাম্পায়ারদের ভালোবাসা কিন্তু গভীর আর চিরস্থায়ী হয়। ওরা ভালোবেসে নিজের অধিকার বোধ থেকে যেমন অতি রোমান্টিক হয় তেমনি ধ্বংসাত্মকও হতে পারে। তুমি কি এমন কিছুই হতে চাইছো নাকি মায়েরা? তাকে ধরার জন্যে ইহামের বাড়িয়ে দেওয়া হাতটা এক ঝাটকায় সরিয়ে দিল মায়েরা। দাঁত কেটে ক্রোধে বলল, একদম আমাকে ধরতে আসবেন না। আপনি কি মানুষ এরকম কেউ করে? ইহাম তীক্ষ্ণ চোখে খেয়াল করল মায়েরাকে। মেয়েটা কি এত ভয় পেয়েছে? এখনো কেমন থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে, যেন ভেতর থেকে এখনো তরাসের লেশটা কমাতে পারেনি। আমি জানতাম তুমি মাথামোটা, তাই বলে যে এত মোটা তা জানতাম না। এত ভয় পাবার কি আছে? আমার স্পর্শ তুমি চিনো না? আমি ছাড়া কেই বা তোমায় এমন করে জড়াবে? ইহামের অবোধ বেখাপ্পা প্রশ্নে শরীরে আরো আগুন জ্বলল। কটমট চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে উত্তর দিল মায়েরা। কেন আপনার বানানো আত্মা, যার ভয় দেখিয়েছিলেন আপনি। মানে? মায়েরা জবাব দিল না। নিজের অস্বস্তির লাগাম টানার চেষ্টা করল। আসলেই খুব ভয় পেয়ে গিয়েছিল সে। আতঙ্কে এখনো ভেতরটা প্রবল বেগে উঠানামা করছে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল। শরীরটা এখনো খানিক কাঁপছে তার। কিঞ্চিত সময় নিয়ে চোখ খুলে পরিস্থিতিটা বুঝল। নিজের গায়ের দিকে তাকিয়ে ওড়না না পেয়ে কিছুটা বিব্রত বোধ করল। ছুটে গিয়ে বিছানা থেকে ওড়নাটা আনার পূর্বেই ইহাম খপ করে ধরল। শক্ত হাতে পেঁচিয়ে আনল মায়েরার কোমর। হচ্ছে কি, ছাড়ুন বলছি। ইহাম জবাব দিল না, বরং ঠোঁটে হাসি তুলে মায়েরার দিকে হাত বাড়িয়ে দিল। মায়েরা সরু চোখে দেখল ইহামকে। চোখে মুখে কেমন মোহিত তীব্র মাদকতা ভাব। কিভাবে বিভোর চোখের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এক নিমিষে মায়েরা সব কিছু ভুলে গেল। দিনদুনিয়া ভুলে ডুব দিল লোকটার ওই গভীর চোখের চাউনিতে। ভেতরে কোমন উথালপাতাল ঢেউ তৈরি হলো। কপালে ঘামে লেপ্টে থাকা চুলগুলিকে আলতো করে ইহাম সরিয়ে দেয়। কানের পিছনে খুঁজে দিয়ে মুখ বাড়িয়ে ললাটে গভীর চুমু খেল। তৃপ্তিময় আবেশে মায়েরা চট করেই চোখ বন্ধ করে অনুভব করল তা। পরক্ষণে কাল বিলম্ব না করেই আটসাট করে জড়িয়ে ধরল তাকে। মেয়েটাকে বুকের মাঝে চেপে ধরে আলাদা একটা শান্তি অনুভব করল বুঝি। ঠোঁটের কোণটা আলগোছো প্রসারিত হলো মনের অনুভূতির খেলায়। কেমন আরামবোধ করল। অনেকটা সময় দুটি পবিত্র শরীর একে অন্যের সাথে লেপ্টে থেকে নীরবে অনুভূতির আদান প্রদান করল যেন। লজ্জায় আর্স্ট হয়ে যাওয়া মায়েরার মুখ লুকাতে ইচ্ছা হলো। দ্রুত ইহামের থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে গেল বিছানায়। বালিশের কাছ থেকে গায়ে ওড়নাটা জড়িয়ে নেয় ইতস্তত বোধের সাথে। তা দেখেও মুচলি করে হাসে ছেলেটা। আপনি এখানে কি করছেন? বারে, তুমি না বললে স্বামী বউ বউ করে না, তাই বউও স্বামী স্বামী করে না? এই জন্যই আমি ছুটে চলে এসেছি বউকে স্বামী স্বামী করাবো বলে। মা মানে? মায়েরার ভড়কে যাওয়া ভাব দেখে দুষ্টু হাসি ফুটল ইহামের ঠোঁটে। আর একটু এগিয়ে বলল, মানে হলো বউকে জমপেশ ভালোবাসা দিয়ে স্বামী স্বামী করাবো। নারী লোকদের মতো ছেলেদের তো আর আঁচল নেই, তাই ভালোবাসাতেই বাঁধতে হবে। নয়তো বউ আবার স্বামী স্বামী করবে না। আর যদি হয় তোমার মতো স্বেচ্ছায় ভালোবাসা চেয়ে নেওয়ার বউ, তাহলে তো আরো বেশি করে এপ্লাই করতে হয়। দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। একটু রাগ দেখানোর চেষ্টা করে গলার স্বর মোটা করল মায়েরা। আপনার কি খেয়ে দেয়ে কাজ নেই? এখানে আসলেন কি করে? চাকরি নেই আপনার? দুদিন পর পর ছুটি দেয় কে আপনাকে? ইহামের চোখে মুখে তখন দুর্দান্ত দুষ্টুমিরা খেলা করছে। মায়েরার লজ্জায় রঙ্গিন হয়ে যাওয়া মুখশ্রী জোরতায় তোতলানো কথা, ইতস্তত ঢাকার মেকি রাগ, সব কিছু সে উপভোগ করছে। সে নিজের মতো করেই মায়েরার দিকে এগিয়ে আসতে আসতে নরম গলায় জবাব দিল, গাড়ি করে পায়ে চড়ে এসেছি। কেন বলো তো? চিন্তায় আছো নাকি আমায় নিয়ে? হুম। আর চাকরি নেই কে বলল তোমায়? দায়িত্বের জন্যেই তো এসেছি। এখানে আবার কি কাজ আপনার? আর আপনি আমার কাছে আসছেন কেন? দূরে যান, দূর হাঁটুন। ইহাম কোনো রকম নিষেধের তোয়াক্কা না করে একদম কাছে গেল মায়েরার। মেয়েটা খানিক আড়ষ্টতায় পিছাতে পিছাতে একদম বিছানাতেই দপ করে বসে পড়ল। ইহাম বিছানায় দুহাতের ভর দিয়ে তার দিকে ঝুঁকতেই অনেকটা নিজেকে বিছানার সাথে লাগিয়ে নিল। কথা বলতে গলা কাঁপছে, তবুও শীর্ণ স্বর উঁচু করতে বলল, একদম কাছে আসবেন না আমার। আপনি একটা অসভ্য মিথ্যেবাদী লোক। দূরে যান আমার থেকে। ইহামের রাগ হল না, বরং বেশ আনন্দ পেল স্বীয় স্ত্রী নামক মেয়েটার এমন খামখেয়ালিতে। ঘোর লাগা চোখে তাকিয়ে ঠোঁটের কোনায় ক্রূর হাসিটা দেখা গেল। মুখটা আরেকটু মায়েরার দিকে এগিয়ে নিয়ে জবাব দিল ফিসফিস করে, তোমরা স্ত্রীরা এই অসভ্য শব্দটা বলে কি পাও বলো তো?
স্ত্রীদের কাছে স্বামীরা আজন্মেও অসভ্য হয় না। সেটা যতই গভীর নির্লজ্জ মার্কা কাজ হোক না কেন। তুমি সেসব বুঝবে না। এখনো বয়স হয়নি। তবুও প্রতিনিয়ত এই শব্দটা উচ্চারণ করে কি মজা পাও তোমরা? মায়েরা আহাম্মকের মতো তাকিয়ে আছে। তার ফ্যালফ্যাল চোখের দৃষ্টি সরছেই না লোকটার উপর থেকে। কি বলে এই লোক? তার বয়স হয়নি? সে ছোট কিছু বুঝবে না? তবে সেদিন রাতটা কি ছিল? আসো বউ, তোমাকে স্বামী স্বামী করানোর প্রক্রিয়া শুরু করি। থতমত খেয়ে গেল মায়েরা। বিস্মিত বিবশ চোখে তাকিয়ে রইল ইহামের দিকে। লোকটা এমন বেপরোয়া হয়ে গেল কেন হঠাৎ? কোথায় গেল তার সেই চেনা কঠিন খোলস? পাষণ্ডের আবরণ? মোহে গ্রাস হওয়া আখির দৃষ্টি খানিক বেপরোয়া ও অসংযত দিকের ইঙ্গিত পেয়ে থমকে গেল মায়েরা। জোরতায় ভেতর সংকুচিত হয়ে এলো তার। মানুষটার আরও একটু অগ্রসর তার বুক পিঞ্জিরার টিপটিপ ধ্বনি প্রখর করে তুলছিল। পরিস্থিতি বেগতিক দেখে প্রসঙ্গ পাল্টাতে গলা কাশল মায়েরা। শুকনো ঢোক গিলে ইতস্তত বোধ নিয়ে বলল, আপনি আমায় মিথ্যে কথা কেন বলেছিলেন? আগে থেকে সবটা জানালে আমি সাবধান হতে পারতাম। এত ভনিতা করলেন কেন? হঠাৎ এমন কথায় থমকায় ইহাম। মায়েরার দিকে ঝুঁকেই কপাল সরু করে তীক্ষ্ণ চোখে তাকায়। মৃদু কণ্ঠে প্রশ্ন করে, কি বললে? ইহামের প্রশ্নে মায়েরা বোকার মতো এদিক ওদিক তাকায়। বিষয়টা এই মুহূর্তে তুলা কি ঠিক হলো? একটু সময় নিয়ে ধীরে বললে হতো না? তার যে বড্ড অস্বস্তি হচ্ছিল। পেটের ভেতর কেমন সুরসুরি লাগছিল। এই লাজুকতায় তার কা দুলছে, গলা শুকিয়ে আসছে। জহুরি চোখে ইহাম পরখ করল মায়েরাকে। সামথিং ইজ রং। ইহাম মায়েরার থেকে খুব দূরে গেল না। বরং বিছানায় ঠেসে দেওয়া নিজের হাত দুটি আলগা করে হাঁটু মুড়ে বসল নিচে। পায়ের কাছটায় ইহামকে এভাবে বসতে দেখে আহাম্মক হয়ে যায় মায়েরা। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরক্ষণে নড়েচড়ে উঠলে ইহাম আলতো হাতে তার দুই হাত নিজের মুঠোয় পুরে নেয়। কোমল কণ্ঠে শুধায়, হোয়াট হ্যাপেন্ড মায়েরা? ডু ইউ ওয়েন্ট টু সে সামথিং মি? ইহামের এই ব্যবহার, এই কোমলতা, মুগ্ধ নজর সব যেন মায়েরাকে গুলিয়ে দিচ্ছিল। একটা সূক্ষ্ম বিভোরতায় ডুবে যাচ্ছিল মেয়েটা। কিভাবে কি উত্তর দিবে কিছু মাথায় আসছে না তার। কেবল মাত্র মানুষটার এই মায়া মায়া মাদক মেশানো মুখটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হচ্ছে। আমার থেকে কিছু লুকাচ্ছ মায়েরা? কিছু হয়েছে কি এইটুক সময়ে? মায়েরা কেবল মোহাগ্রস্ত মানবীর মতো এদিক ওদিক মাথা দুলিয়ে অসম্মত জানায়। তার চোখের পাতা স্থির। মানুষটার মাঝে এক দৃষ্টে ডুবে গিয়েছে যেন। মায়েরা মেজাজের দফারফা না করে, কিছু হলে বলো। রাগ না উঠিয়ে চুপচাপ বলে ফেলো। কেউ কিছু বলেছে কি? কোনো খারাপ ব্যবহার? যা করার আপনার বানানো ভূতি করেছে। হাসিবুল্লাহ মাথা নিচু করে চিবিয়ে নামটা বিড়বিড় করল। এভাবেই বসে রইল কিছুক্ষণ। তরিতে আবারও মায়েরার দিকে তাকালো সে। কি করেছে আবালটা? মাথা নুয়ে নিল মায়েরা। ইহাম একটু সময় দিলেই মেয়েটা ধীরে সুস্থে আগাগোড়া সবটা জানালো। ইহাম অনেকক্ষণ থম মেরে বসে কিছু একটা ভাবল। পরক্ষণে ক্রূর হাসি তুলে বলল, মুখটা তালপাতার সেপাই এর মতো না করে এবার একটু হাসো মাথামোটা গবেট। এভাবে বললে কেউ হাসতে পারবে? পারবে, হাসবেও। বেয়াদবের মতো মুখে মুখে তর্ক না করে হাসো তো একটু। মায়েরা গাল ফুলিয়ে দিল। কপট রাগ দেখানোর চেষ্টা করে বলল, আপনার মতো রসকহীন মানুষই পারবে এভাবে বলার পরও হাসতে। আমাকে হাসতে বলছেন, তাও ধমকে। ওভাবে আমি হাসতে পারবো না। আপনি সবসময় আমাকে বেয়াদব মাথামোটা গবেট গর্দব বলেন। তো বলবো না? তোমার মতো বলদিকে আরও বেশি মিষ্টি নামে ডাকা যায়? আপনি বলতে চাইছেন এগুলি মিষ্টি নাম? নয়তো কি? এর চেয়ে বেশি মিষ্টি নামে ডাকা যায় না। তুমি তো জানো আমি মিষ্টি পছন্দ করি। অতিরিক্ত মিষ্টি ভেবে পড়ে তোমাকেই গিলে ফেলব। আর তুমি আমার পেটে গিয়ে বেয়াদবের মতো কিলবিল কিলবিল করবে। পরে হবে আরেক বিপদ। মায়েরা ফিক করে হেসে উঠল। তার হাসির দিকে ইহাম বিভোর হয়ে তাকিয়ে আছে। অন্যজনের হাসি দেখেও কি এত আনন্দ তৃপ্তি পাওয়া যায় নাকি? কই, আগে তো এরকমটা অনুভব হয়নি। তবে আজ শান্তি শান্তি লাগছে কেন? ইহাম বাবা, কিরে খাবি না? টেবিলে ভাত দিয়েছি, খেতে আয়। মায়েরা হাসি থামিয়ে চকিতে তাকায় বদ্ধ দরজার দিকে। সে উঠতে চাইলে ইশারায় ইহাম বুঝিয়ে দেয়, আমি খুলছি। দরজা খুলতেই শিরিন বেগম বললেন, কিরে বাবা, খাবি না? বাহির থেকে খেয়ে এসেছিস নাকি? না মা, ফ্রেশ হয়ে আসছি। তুমি যাও, ঘুমিয়ে পড়ো গিয়ে। সে কি কথা, খাবি না? একা একা পারবি? মায়েরা তো আছেই। ছেলের মুখ দেখে মুচকি হেসে উঠলেন শিরিন বেগম। কিভাবে এলো, কেন এলো সেসব কিছু জিজ্ঞেস না করে তিনি চলে গেলেন মিঠি মিঠি হেসে। ইহাম দরজাটা লাগিয়ে আবার মায়রার কাছে এলো। মেয়েটা তখনও বসে আছে। আলতো করে মায়রার গালে চুমু খেয়ে নরম তীক্ষ্ণ গলায় বলল ইহাম, ছাতার মাথা মুখে সবসময় হাসি রাখতে পারো না? এমন লাল হচ্ছ যে কিনা কি করে ফেলছি তোমার সাথে। প্রসেসিং কিন্তু এখনো শুরু হয়নি আমার পিচ্ছি মিসেস চৌধুরী। অসভ্য একটা পুরুষ হয়ে গেছেন আপনি। ঠোঁট টিপে হেসে ইহাম চুপচাপ ওয়াশরুমের দিকে এলো।
শিফু অনেকক্ষণ সময় পর নিজেকে কিছুটা ঠিক করল। আর আবেগী ছোট্ট মনের যন্ত্রণায় চোখ গুলি ফুলে উঠেছে। নিজেকে লুকানোর অভিপ্রায় দ্রুত রুমের দিকে গেলে শিরিন বেগম পিছন ডেকে উঠেন। শিফু নাক টেনে দাঁত খিচে দাঁড়ালো। মাথাটা নুয়ে রেখেছে একদম, যেন মা কিচ্ছুটি দেখতে না পায়। চোখ দেখলেই উনি হাজারটা প্রশ্ন করতে ভুলবেন না। ওই রুমে যেতে হবে না শিফু। তোর ভাইয়া এসেছে। ভাইয়া? হুম। তুই বরং দক্ষিণের রুমটায় চলে যা। আমি তোর নানি আর তুই ওখানেই থাকব। কিন্তু আম্মু ভাইয়া এই সময়ে? ছুটি পেয়েছে? কি জানি, কিছু তো বলল না। কাল সকালে জিজ্ঞেস করব। তুই ঘরে যা, আমি এখনই আসছি। আচ্ছা, বলে শিফু আগে ছুটে একটা ওয়াশরুমে গেল। চোখে মুখে পানির ঝাপটা দিলে এতটা বিষাদ দেখাবে না চেহারা। এতক্ষণ মায়ের দিকে তাকায়নি সে। একবার দেখলেই মা বুঝে যেত। পানির বিন্দু বিন্দু কণাগুলি হাত দিয়ে ঝেড়ে শিফু ওয়াশরুমের দেওয়ালে লাগোয়া আড়নার দিকে তাকালো। কিছুক্ষণ এক নজরে তাকিয়েই থাকলো নিজের মুখাবয়বে। পরক্ষণে ওষ্ঠে তুলল একটু বাঁকা হাসি। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করল, যার অন্তরে বিষাদ সে আর তা লুকায় কোন উপায়ে? সত্যিই কি তুহিন ভাই আমি খুব বড় বড় কথা বলে ফেলেছি? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ইহাম ঘরে এলো। মায়েরা তখন বিছানায় পা ভাঁজ করে ফোন দেখছে। সেদিকে একপল তাকিয়ে বলে উঠল, সারাদিন ফোন টিপো? কি আছে এই ফোনে? মোটেও আমি ফোন টিপছি না। নোটের কিছু পিক তুলে এনেছিলাম, সেগুলিই পড়ছি। আমি এত ফোন আসক্ত না। গুড। এই না হলে ফাহাদ ইহাম চৌধুরীর বউ? মায়েরা ফোনের উপর থেকে নজর সরিয়ে ইহামের দিকে তাকালো। আয়নার সামনে দাঁড়িয়ে ভ্যাবলার মতো নিজের চেহারা দেখছে লোকটা। কপাল কুঁচকে শুধায় সে, এখানে আপনার প্রসঙ্গ আসছে কোন দিক দিয়ে? সে তুমি বুঝবে না। বাচ্চা মানুষ। তোমার মতো তো আর আমি বেয়াদব না, তাই মুখে মুখে তর্ক করতে পারবো না। খিদে পেয়েছে চলো। আমি বেয়াদব না। একদম এসব বলবেন না। আর আমি খেয়ে এসেছি। আপনি খান। দেখলে তো মুখে মুখে তর্ক করছো কি করে? প্রমাণ পেয়েছো? তোমার খেতে হবে না তো? তুমি বসে থাকবে আর আমি খাবো। আপনি খাবেন, আমার কেন বসে থাকতে হবে? তোমার কি মনে হয় বউ রেখে একা ঘরে ভাত খাবো আমি? সেই ভাত আমার হজম হবে বলে মনে হয়? মাথামোটা একটা চলো। অম্বর সাদা ফোকফকে হতেই গ্রামের বিয়ে বাড়িটা কোলাহলে পরিপূর্ণ হয়ে গেল। সকাল হতে না হতেই রব রব আওয়াজে মনে হলো খুব বেলা গড়িয়ে গিয়েছে। এত আওয়াজপূর্ণ বাড়িতে আর ঘুমিয়ে থাকার উপায় নেই। কান পাতাই যাচ্ছে না বাহির থেকে আসা গুঞ্জন কলরবে। সকাল হতে না হতেই শুরু করে দিয়েছে বিয়ের আমেজ। সকাল তখন 8:37। শীতের পুরোপুরি রেশ কাটেনি এখনো। হালকা মৃদু শীতল বাতাস গায়ে এখনো অনুভব হয়। কোনো দিন আবার সকাল থেকে গরমের মাত্রা উপলব্ধি করা যায়। মায়েরা ফ্রেশ হয়ে ধীর পায়ে মাঝরুমে আসে। বাড়িটা বেশ বর্ষর। গ্রামের আর সব বাড়ি তুলনায় হালিমা বেগম নিজের বাড়িটা বেশ সুন্দর পরিপাটি করে তৈরি করেছেন। হালিমা বেগমের সংসারও খুব বড় নয়। শ্বশুর শাশুড়ি নেই। 3 ছেলে, 1 ছেলের বউ নাতনি আর স্বামী নিয়ে উনার সংসার। হালিমা বেগমের স্বামী করিমুল্লাহ সিদ্দিক ধানের বিরাট ব্যবসায় করেন। বড় ছেলে হিকমাত বাবার সাথেই পরিচালনা করে ধানের পরিমাপহীন ব্যবসায়। মেজ ছেলে হিমেল একজন আইনজীবী। আর ছোট ছেলে তো আড্ডায় মাস্তিতে ডুবে থেকে ভার্সিটির গণ্ডি পের হয়নি এখনো। মাঝঘরে আসলে দেখা হলো হিকমাতের বউ রুবিনা ভাবির সাথে। তিনি তখন টেবিলে খাবার সাজাচ্ছেন। টেবিলে বাহারি খাবার দেখে কপাল কুঁচকে নিল মায়েরা। একবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। রান্নাবান্না কি ফজরের পর থেকেই শুরু করে দিয়েছে নাকি? ধীর পায়েই সে এগিয়ে গেল। রুবিনা ভাবির পাশে দাঁড়িয়ে বলল, ভাবি দিন আপনায় কিছু সাহায্য করি। রুবিনা তখন হাস্যোজ্জ্বল চোখে তাকালো তার দিকে। সে এক ধ্যানে মহিলাটার হাসি মুখের দিকে তাকিয়ে রইল। যেন এই হাসিতে কোনো লুকোচুরি কিংবা ভনিতা নেই। একদম মনের গভীর থেকে ঠিকরে পড়ছে চেহারার জৌলুস। মানুষটা সবসময় এমন মুখ করে থাকে, যেন শ্রেষ্ঠ সুখী। জীবন কি এত আনন্দের উনার কাছে? এভাবে সবসময় এত নিখুঁত বাস্তব করে হাসে কি করে সে? মন থেকে কিভাবে এত তৃপ্তিময় আনন্দ হাসি হয়ে বের হয়? রুবিনা ভাবি তখন ঠোঁটে মিষ্টি হাসি তুলে নরম স্বরে বললেন, সে কি বলো মেয়ে, তুমি হলে আমাদের বাড়ির অতিথি। তাও প্রথমবার এলে খালা শাশুড়ির বাড়ি। তুমি কাজ করতে যাবে কেন? বরং এখানে বসো। কোনো সমস্যা নেই ভাবি, বলুন না কি করতে হবে। তুমি কিন্তু আমার থেকে বয়সে ছোট হবে। সম্পর্কেও। তাই নাম ধরেই ডাকতে পারি তো? রুবিনার মিষ্টি হাসি মুগ্ধ হয়ে দেখল মায়েরা। গায়ের রং এতটা ফর্সা ধবধবে নয়। উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু চেহারায় মায়া উপচে পড়ছে। এত মিষ্টি দেখতে। আপনি চাইলে ভাবি আমাকে তুই করেও ডাকতে পারেন। আপনি তো আমার বড় বোনের মতোই। রুবিনা চকিতে তাকালো মায়েরার দিকে। কাজ রেখে মলিন মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার চেহারায়। পরক্ষণে ম্লান হেসে মায়েরার নরম গালে হাতের তালু স্পর্শ করে বলল, তুমি খুব ভালো মায়েরা। খুব মিষ্টি দেখতে।
আপনার থেকেও কম আছি। আচ্ছা ভাবি, একটা কথা বলি? তোমার যত মন চায় তত বলো না। কোনো মানা নেই। রুবিনার এত মার্জিত হাসিমুখের ব্যবহার বারবার মুগ্ধ করছে মায়রাকে। আগ্রহ দমিয়ে রাখতে অক্ষম হয়ে মায়রা নিবিড় গলায় প্রশ্ন করল, ভাবি আপনি সবসময় এত সুন্দর করে হাসেন কি করে? দেখে বোঝা যায় যেন অন্তর থেকে হাসছেন। রুবিনা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। শূন্যে তাকিয়ে রইল কেবল স্থির ভঙ্গিতে। হাতের কাজ ছেড়ে ঠাই দাঁড়িয়ে আছে কেমন করে। খাবার সাজিয়ে গুছিয়ে রাখা কিংবা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার কোনো তোড়জোড় নেই। ঠোঁটে লেগে আছে এক টুকরো নিম্প্রভ হাসি। যেন কোনো ভাবনায় তলিয়ে গিয়েছে সে। মায়রার কৌতূহলে কপাল কুঁচকে এলো। রুবিনার গা স্পর্শ করে মৃদু আওয়াজে ডাকল, ভাবি, বলে। হঠাৎ রুবিনা চমকে উঠল। থতমত খেয়ে তাকালো তার দিকে। ক্ষণে ম্লান হাসি মুহূর্তে প্রাণবন্ত রূপ ধারণ করল। যেন গভীর থেকে ফুটে উঠল আনন্দের এক টুকরো হাসি। খাবারের প্লেটগুলি সুন্দরভাবে সাজাতে সাজাতে আওয়াজ তুলল রুবিনা। 6 বছর বয়সে মা মরছে। তার কয়েক মাস পরেই ঘরে সৎ মা এলো। প্রথম ভালো কাটলেও সৎ মায়ের ঘরে প্রথম সন্তান হতেই বোধ হয় আমার কপাল পুঅরল। 7 বছর বয়স থেকে জীবনের দুঃখ কষ্ট সব সয় নিয়েছি। কত রাত না খেয়ে পান্তা ভাত খেয়ে কাটিয়েছি জানি না। সারা দিন গরুর মতো কাজ করলেও দিন শেষে পেট ভরে খেতেও পারিনি। সংসারের সব কাজ একা করতাম। ঘরে ভালো রান্না হলেও আমার পাতে জুটত গতকালের বাসি তরকারি। আমার মনে আছে পুরো একটা বছর আমি মাংসের একটা টুকরো পাইনি পাতে। আমার পেটে গোশতের একটু ঝোলও জুটত না। বাসি গান্দা হওয়ার পর সেটা আমার কপালে জুটত। সব মিলিয়ে নরক থেকে আমি এই বাড়িতে আসি 17 বছর বয়সে। এত বড় বনেদি বাড়ি, রাজপুত্রের মতো জামাই, শ্বশুর শাশুড়ি দেবর সব মিলিয়ে মনে করেছিলাম আমার বোধহয় রাজপাল হলো। তবে অভাগী যেদিকে চায় সেদিকে স্বর্গ ফুরায়। বিয়ের প্রথম 2-3 বছর শ্বশুর শাশুড়িও আমায় খুব একটা ভালো পেত না। কষ্ট থাকলেও নরকের থেকে বেশ শান্তিতে থেকেছি। শুধুমাত্র তোমাদের ভাই আমাকে যা আদর যত্ন করত, সব সময় ভালোবাসত, সান্ত্বনা দিত। এরপর আস্তে আস্তে আল্লাহর রহমতে সব ঠিক হতে শুরু করলো। আমার কোলে রুমি এলো। এখন শ্বশুর বলো, শাশুড়ি বলো বা স্বামী, সব দিক দিয়ে আল্লাহ আমায় ভরে দিয়েছেন। রাজকপাল খুলেছে আমার। শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাচ্ছি, দেবরের সম্মান পাচ্ছি। স্বামীর থেকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ পাচ্ছি। মেয়ের মুখে মা মা ডাক শুনছি। দিন শেষে প্রতিবেলায় তৃপ্তি করে খেতে পাচ্ছি। এখন 2 দিন পরপর গোশত দিয়ে ভাত খেতে পারছি। বরং এক সময় ওই হাহাকারের বস্তুটির প্রতি এখন বেতৃপ্তিই লাগে। এত ভালোবাসা পেয়েও কি করে না হেসে পারি বলো? এখন আমার এই মুখের হাসিটা অন্তর চিরে আসে। তবুও মনে হয় আমি বোধ হয় আমার ভেতরের আনন্দটা ঠিকভাবে প্রকাশ করতে পারি না। মায়েরা নির্বাক নিস্তব্ধ। চোখগুলি তার ছলছল করছে। একটা মানুষের এই আনন্দ হাসির পেছনের ইতিহাসটা বুঝি এতটাই নির্মম ছিল, যার জন্যে এখন এভাবে নিজের হাসি নির্বিঘ্নে ফুটাতে কুণ্ঠাবোধ করে না? 1 মিনিটের জন্য মনে হয় না এই হাসি আড়াল হয় ঠোঁটের কোল থেকে। এতটা বিষ পান করার পর অ্যান্টিবায়োটিকের প্রভাবে কিভাবে ঠিকরে হাসে। ঈষৎ গোশতের আশায় মেয়েটা না জানি কতটা চাপা কষ্টে কাটিয়েছে দিন। তার মনটাই বা কেমন করেছিল? ভাবতেও হৃদয় কাঁপল মায়েরার। আর এখন রাজসুখী সে। মানুষের দিন ঘুরতে ঠিক কত দিন সময় লাগে? একটা পুরুষ মানুষ চাইলেই একটা নারীকে সুখের মোলায়েম চাদরে জড়িয়ে নিতে পারে। পুরুষ নারীকে যেভাবে বিষাক্ত রোদনের বাড়িধিতে ডুবাতে জানে, তেমনি জ্বলন্ত অঙ্গারকেও শীতল ধারায় মুছে বুকের গহীনে স্থান দিয়ে হিম করে দিতে পারে মায়েরা। একটা মানুষের সুখের শেষ ঠিকানা একটা শক্ত পুরুষ অনায়াসে হতে পারে। ভালোবাসা একটা পুরুষকে মোমের মতো গলিয়ে দেয় মেয়ে। নারীর পবিত্র ভালোবাসায় পুরুষ অন্ধ হলে জীবন ঠিকরে এই হাসি আনন্দ ধরা দিবে। মায়েরা একদম নিম্প্রব দৃষ্টিতে ভাসমানে তাকিয়ে আছে। চোখ মুখ তার ঝিল্লি দিচ্ছে অজানা এক প্রত্যাশায়। গাঢ়মোহ গুলি গভীর ভাবনায় তলিয়ে যাচ্ছে। ঘোর লাগা চোখ গুলিতে স্পষ্টভাবে খেলা করছে ইহামের শক্ত কঠোর মুখশ্রী। তীক্ষ্ণ মুখাবয়বের মায়া মায়া চাউনিতে যেন ডুবে গিয়েছে মায়েরা। রুবিনা পাশ ফিরতেই কপাল কুঁচকে নিল মায়েরাকে এভাবে আনমনে মগ্ন থাকতে দেখে। পরক্ষণে তার নজর যায় মেয়ের খোলা চুলের দিকে। টপটপ করে পড়া পানি দেখেই আবারও মুচকি হেসে উঠল রুবিনা। মৃদু ধাক্কা দিয়ে টিপ্পনি কেটে বলল, কি গো মেয়ে, আমাদের রুক্ষ সূক্ষ্ম দেবরটাকে কি পটিয়ে ফেলেছ নাকি? রাতে বুঝি খুব ভালোবাসা দিয়েছে? হঠাৎ ধাক্কা খেয়ে স্তম্ভিত ফিরতে ফিরতে এমন কথা শুনে লজ্জায় নুয়ে যায় মায়েরা। মাথা নিচু করে বিড়বিড় করে বলে, ভালোবাসা না ছাই। সারাক্ষণ শুধু ধমকে বেয়াদব মাথামোটা বলদ বলে বেড়ায়। কি গো, কি বিড়বিড় করছো? মাথা নুয়েই নীরব কণ্ঠে জবাব দেয় মায়েরা। কিছু না ভাবি। কিছু করতে হলে বলুন না আমায়। রুবিনা ঠোঁট টিপে হাসল। মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস করে জানালো, ভিজে চুল দেখিয়ে মানুষকে স্বামী সোহাগী প্রমাণ করতে হবে না। চুলগুলি বেঁধে ফেলো। মুরব্বীরা দেখলে আবার ফিসফিস শুরু করবে। এটা শহর না বন।
এখানে ন্যূনতম কাজেও ফিসফাস সঙ্গী থাকে। মায়েরা গাছাড়া ভাবে তাকিয়ে দেখল রুবিনাকে। টকটকে শ্যামলা বর্ণের মুখটায় হাসিটা বড্ড মানায়। মেয়ে হয়েও সে মুগ্ধ হয়েই তাকিয়ে দেখে এই হাসি। কোমর সমান ভিজে চুলগুলি হাতের প্যাচে জড়িয়ে নেয় খোপায়। তারপর ওড়না টানে মাথায়। দুই যা মিলে কি কথা বলছেন বলুন তো? ছাই রাঙ্গা শার্টের হাতা গুটাতে গুটাতে ইহাম টেবিলের দিকে এলো। তার মুখে এমন ধরনের কথা শুনে রুবিনা অবাক হয়েও চাইল। হাসি মুখেই জবাব দিল, দেখছিলাম আর কি আমার রসকসীন দেবরটা ঠিক কতটা রসালো হলো। ছি ছি ভাবি, আপনার মাইন্ড কত বাজে। এসব চুলকানি মূলক কথা কি আপনি আমার বউ এর মাঝেও ছড়িয়ে দিচ্ছেন নাকি? এসব কিন্তু হবে না। মানব না আমি। আমার একটাই নাদান মাথামোটা বউ। একদম বাড়াবাড়ি করবেন না। চোখ রাঙ্গিয়ে গাল ফুলালো মায়েরা। সব সময় আপনার এসব মানব না আমি। ইহাম চেয়ার টেনে বসল। কলার ঠিক করতে করতে বলল, তুমি মানলেও আমার, না মানলেও আমার। ভাবির থেকে দূরে থাকবে। উনি কিন্তু সুবিধার না। ভুলভাল কিছু মাথায় ঢুকিয়ে দিবে আচাক্কা। বারে তোমরা করতে পারলে দোষ, না আমি বললেই দোষ। কুকুরের দোষ থাকে না এখন লেজের দোষ। বুঝেছি ভাবি। ভাইকে বলতে হবে। অনেকদিন মনে হয় আপনার গালে চটকা পড়ে না। আমার রসকসীন দেবরটা বুঝি আমার যাকে চটকা দেয়? সেটা কি দেখতে পাচ্ছেন না আপনি? কাল রাতেই তো দিলাম। সামনেই আছে, জিজ্ঞেস করুন। ভ্রু উঁচু করে চোখ বের করল মায়েরা। এই লোকটা তো আসলেই অসভ্য। কথার ছিরি কি? আপনি একটা অসভ্য মানুষ। মায়েরার দাঁত কিরিমিরি করা দেখে রুবিনা শব্দ করে হেসে উঠল। লাঠি খুঁড়িয়ে তখন এগিয়ে এলেন কুলছুমা বেগম। কিরে তোরা কি নিয়া রং তামাশা করছ? রুবিনা হাসি মুখে এগিয়ে গিয়ে উনাকে ধরল। চেয়ার টেনে দিয়ে বসাতে বসাতে বলল, নানি বাজিয়ে দেখছিলাম তোমার গম্ভীর নাতিটা কতটা রসালো হয়েছে। দেখেছ তো নানু তোমার নাতবউ এর কথা? এখন বলো ভাইকে বিচার দেওয়া যায় না? বাদ দে সেসব, আগে কো চাঁদের টুকরা বউটা কেমনে পাইলি? ইহাম কাচের গ্লাসটা তুলে ঢগর করে পানি খেল। টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে খুব নেশালো তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল মায়েরার মুখশ্রী। রঙ্গিম আভা মেয়েটার মুখের জৌলুস দ্বিগুণ করে তুলছে। লাজুক চোখের দৃষ্টি তার উপর পড়তেই কেমন চটজলদি সরিয়ে নিয়েছে। মায়েরার হাসপাস দেখে ঠোঁট টিপে হেসে উঠল ইহাম। মোহনিয়া মুখের দিক গাঢ় নজর রেখেই জবাব দিল, চাঁদের টুকরা বলছো? তাহলে সেই টুকরা আমার ভাগ্যেই ছিল। তাই তো না চাইতেও পেয়ে গিয়েছি। লজ্জায় অস্বস্তিতে ভেতর কেমন বিচলিত হচ্ছে মায়েরার। ইহামের কথার জোয়ার খেলে গেল তার বুকের খুব গহীন জুড়ে। শুকনো ঢোক গিলে ধীর গতিতে মাথা উপরে তুলল। তখনই চোখাচোখি হলো দুজনের। কি সাংঘাতিক লোকটা এভাবে শানিত নজরে তার দিকে তাকায় কেন? এমন দৃষ্টি দেখলেই তার ভেতর খাবলে ধরে অস্থিরতায়। মানুষটার ওই মোহভরা চাউনি ভার করে দিচ্ছিল তার অন্তঃস্পট। ব্যাকুলতার সহিত দ্রুত নিজের চোখ ফেরায় মায়েরা। কি ভয়ঙ্কর অস্থির মাখা সেই চাউনি। যেন ঠিক তীরের মতো গিয়ে বিধে বুকের ভেতর। আবারও গলা শুকিয়ে আসছে তার। ঢোক গিলার জন্যে ছটফট করছে ভেতরটা। কাপা হাতে কোনো রকম মাথায় দেওয়া ঠিকঠাক ওড়নাটা আরেকটু টেনে ধরল। ঘায়েলি দৃশ্যটা খুব মনোযোগ দিয়ে দেখল ইহাম। ঈষৎ লাল চুড়িদার পরা মসৃণ ওড়না টানা মেয়েটাকে একদম বউ বউ লাগছে। ইচ্ছা হচ্ছে টুক করে জড়িয়ে নিতে। ওই অস্থিরভাবে নিঃশ্বাস নেওয়া কিংবা ছটফট করতে থাকা পরিস্থিতিটা বেশ আনন্দ দিল ইহামকে। ঠোঁটের কোনায় লেগে থাকা মুচকি হাসিটা আরেক পরদপ্রস্ত হলো। দেখলে তো নানি, তোমার নাতি চাঁদের টুকরার থেকে নজরই সরাচ্ছে না। টিপে হেসে উঠল রুবিনা। লজ্জায় আরো লাল হয়ে যাওয়ার মায়েরার মুখ দেখে কুলছুমা বেগম বলে উঠলেন, চাঁদের লাহান মুখ থেইকা কার চোখ সরতে চায় কত ছ্যামরির মা। এক বিব্রতকর পরিস্থিতি পরিবেশটাকে নীরব করে দিল। ব্যস্ত ভঙ্গিতে শিরিন বেগম আসতে আসতে জিজ্ঞাস করলেন, কিরে ইহাম, কোথায় বের হবি বাপ? নাস্তা করে ফেলেছিস? মায়ের দিকে চোখ সরায় ইহাম। ক্ষণে গম্ভীর স্বরে জবাব দেয়, তোমার ভাগিনা বউ কি একবারও বলেছে আমাকে খাবারের কথা? সেই কখন থেকে বসে আছি। এমাছি ইহাম ভাই, কথার ছলে ভুলে গিয়েছিলাম। কি নিবেন সেটা বললেনও তো না। পাশ থেকে শিরিন বেগম জবাব দিলেন, ইহাম খাবার তো তোর সামনেই আছে। ওকে দোষারোপ করছিস কেন? ইহাম প্লেটে হাত ধুতে ধুতে বলল, দিন দিন ভাবি, যা আছে তাড়াতাড়ি দিন। বের হতে হবে আমার। রুবিনা দ্রুত হাত বাড়িয়ে আরেকটা প্লেটে আতপ চালের ধবধবে সাদা ভাত বাড়ল। ধোয়া উঠা গরম ভাতের সাথে ঘি মাখা আলু ভর্তা, মাছের ভাজি। সেই সাথে শিম দিয়ে ছোট মাছের মাখা তরকারি, রুই মাছের ভুনা আর পাতলা মসুর ডাল। ফজরের পর থেকেই রুবিনা দুই একজনের সাহায্যে তাড়াতাড়ি করে এই টুকি তৈরি করেছে। গরম ভাতের সাথে আলু ভর্তা মাখিয়ে ব্যস্ত হয়ে মুখে দিচ্ছে ইহাম। আস্তে খা বাবা। এত তাড়া কেন? বের হতে হবে মা। কাজ আছে। সে কি আজ গায়ে হলুদ? চলে যাবি নাকি? আলু ভর্তার সাথে মাছ পুড়ে মুখে দিতে দিতে উত্তর করল ইহাম, ছুটি কাটাতে আসিনি মা। কাজ আছে এখানে। ছোটখাটো একটা মিশনে এসেছি।
বরিশালের এত বড় মিশন ফেলে শুধু শুধু চুনোপুটি ধরতে এখানে এলাম। কথাটা শেষ করে ইহাম তাকালো মায়রার দিকে। আর কেউ কিছু না জানলেও সে তো জানে এই এক কথায় দুই কথার মানে গুজে দিয়েছে সে। মায়রা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইহামের দিকে। চোখে চোখ পড়তেই দৃষ্টি নত করল। কুলছুমা বেগম বলে উঠেন, নতুন নাতবউ আমার ভাইয়ের পাতে মাছের তরকারিটা দে। মায়রা নড়েচড়ে উঠল। রুবিনা হাত ঠেকিয়ে ইশারা দিতেই মায়রা মাছের ভুনার বাটিটা নিয়ে এগিয়ে যায় ইহামের দিকে। মাথাটা উঠিয়ে দেওয়ার আগে ক্ষীণ আওয়াজে জিজ্ঞাসা করে, মাথা দিব? সময় নেই, একটা ছোট পিস দাও। এতগুলি মানুষের মাঝেও ইহাম ঘাড় পাশ ফিরিয়ে ফিসফিস করে বলে উঠল, মাথাটা তুমি খেও। এমনিতেও তো নিজেরটার মাঝে গোবর ছাড়া কিছু নেই, তাই এটা খেয়ে একটু আপডেট করো। কটমট চোখে মায়রা তাকায় ইহামের দিকে। তা দেখে গুড় হাসে ছেলেটা। ব্যস্ততা দেখিয়ে বলে, তাড়াতাড়ি করো মায়রা, লেট হয়ে যাবে। মাছের একটা বড় পিস পাতে তুলে দিয়ে ফোঁসফোঁস করে সে একটু দূরে দাঁড়ালো। ইহাম একপল তাকালো সেদিকে। এই মেয়েটাকে একটু ফুলিয়ে দিতে আজকাল বেশ মজা মজা লাগে তার কাছে। যেন সবচেয়ে মজাদার একটা কাজ। মাথামোটা মেয়েটাও ফোটকা মাছের মতো ফুলে যায়। আম্মাজান করতে করতে হাসিবুল্লাহ তখনই এগিয়ে এলো। ডান হাতে বেচারা ভিজে গামছা পেঁচিয়ে এসেছে। সবাই তার দিকে কেমন কপাল কুঁচকে বিস্ময়কর কৌতূহলী নজরে তাকিয়ে আছে। যেন ভিজে গামছায় পেঁচানো হাত আর করুণ মুখের মানেই বুঝতে চাইছে নিজ মনে। ছেলের ডাক শুনে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন হালিমা বেগম। আনমনে প্রশ্ন করলেন, কি হয়েছে, কি বলবি বল? হাসিবুল্লাহ খাবার টেবিলের দিকে তাকিয়ে সবার দিকে একবার নজর দিল। শুকনো ঢোক গিলে করুণ মুখাবয়বে আওয়াজ তুলল, তোমারে কই নাই তো আম্মা? তোমারে কি আমি আম্মাজান ডাকি? ঘরের সবগুলি মানুষ কেবল সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল হাসিবুল্লার দিকে। তার কর্মকাণ্ড যেমন তাদের সকলের কৌতূহল বাড়িয়ে দিল। কেবল মাত্র ইহাম মাথা নিচু করে ঝটপট নিজের খাওয়া শেষ করছে। তাকে এখনই বের হতে হবে। ঠিক সময়ের মাঝেই গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। হালিমা বেগম কপাল কুঁচকে ছেলেকে পরখ করে আবার ঘাড় বাঁকিয়ে দেখলেন খাবার টেবিলের মানুষগুলির দিকে। সকলের নজরে যেন এক প্রশ্ন, নিজের মাকে আম্মাজান না ডাকলে কাকে ডেকেছে এটা? শিরিন বেগমকে? খাবার টেবিলের দিকেই তো তাকিয়ে আছে হাসিবুল্লাহ। সবার মাঝে যেন এই উদ্দীপনাই খেলে গেল একান্তে। অবাক চিন্তিত ভঙ্গিতে হালিমা বেগম শুধালেন, তো কারে ডাকোস আম্মাজান? তোর খালামনিরে? বিরক্ত নাকি ব্যথায় চোখ মুখ কুচকে নিল হাসিবুল্লাহ তা বুঝা গেল না কারো। খিটখিট করে জবাব দিল সে, আরে দূর না, আমি তো ওই লাল জামা পরা নারীকে ডাকছি। বিস্তর বিস্ময় সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাদের মূলকেন্দ্র বিন্দু যেন হাসিবুল্লাহ। সকলে অতি আশ্চর্যের সহিত তাকিয়ে আছে ওর দিকে। আকাশ থেকে টুপ করে অনাকাঙ্ক্ষিত কিছু একটা খসে পড়েছে এমন নজর সবার। ড্যাব ড্যাব করে একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করে বিস্মিত দৃষ্টি স্থির করল মায়রার উপর। এখানে একমাত্র মায়রার পরনে শুধু লাল জামা। সবাই বিমূঢ় হয়ে তাকিয়ে দেখল কেবল। হাসিবুল্লাহ মায়রাকে আম্মাজান ডাকছে। ছি, ওর কি মাথা খারাপ হলো? হাসিবুল্লাহ আবারও কাতর স্বরে ডেকে উঠল, আম্মাজান, আপনি আমার আম্মাজান। কিছুক্ষণ ঘরটায় প্রতিটা মানুষ অবাক হয়ে স্তব্ধ রইল। অতঃপর খ্যাক করে উঠলেন হালিমা বেগম, তোর কি মাথা খারাপ হইছে রে হাসিব? কি ভুলভাল বকতাছোস? শরীরে জ্বর উঠছে নাকি? না আম্মা, কিছুই হয় নাই আমার, আমি জ্ঞানেই আছে। রাগ লাল হয়ে হালিমা বেগম জানতে চাইলেন, তাহলে ববলের বাচ্চার মতো মায়েরাকে আম্মাজান ডাকোস কেন? ও না, তোর ভাবি হয়? ভাবি তো মায়ের মতো হয় তাই না আম্মা? তাহলে আম্মাজান তো ডাকতেই পারি। আরে গাধার বাচ্চা তুই! তখনই বিরক্তে ডুবা উনার চোখ গেল হাসিবুল্লার হাতের দিকে। আতকে উঠেন তিনি। দ্রুত এগিয়ে যান ছেলের নিকটে। কিরে বাজান, তোর হাতে কি হইছে? মায়েরার কৌতূহল কমছেই না। এই ছেলে তাকে আম্মাজান ডাকছে কেন? কালকেই না হাত ধরে কেমন ফ্লাটিং করা শুরু করেছিল? তবে এক রাতে কি হলো? রুবিনাও কেমন হতভম্ব হয়ে আছে। চোয়াল হা হয়ে আছে তার। কি বলে এই ছেলে ভাবি মায়ের মতো হয়? কই, তার সাথে তো হাসিবুল্লাহ মশকরা করতে এক বিন্দু ছাড়ে না। উফাফ আম্মা, ধরো না, ব্যথা খুব। হাত সরা, দেখতে দে আমায়। হাতে ব্যথা পেলি কি করে? ফুলে গিয়েছে তো। কি হয়েছিল হাতে? হাসিবুল্লাহ চোরা চোখে নজর বুলালো। পরে আমতা আমতা করে বিরক্ত অভিমুখেই জবাব দিল, আরে রাতে হয়তো বেকায়দায় শুয়েছিলাম তাই একটু ব্যথা করছে। রগে টান লেগে ফুলেছে হবে। সে কি কথা? শুয়ার কারণে এভাবে ফুলবে নাকি? শিরিন বেগম এগিয়ে গিয়ে বললেন এই কথা। পাশ থেকে কুলছুমা বেগম বলে উঠলেন, কোন আকামকুকাম করতে গেছিলি রে হাসিবুল্লাহ? হাতে ব্যথা পাইলি কেমনে হাঁচা কইরাকো? এমনি এমনি কি আর ফুলছে? নানি, ফুলে নাই বেশি। মজা নিও না তোমরা, আমি ঠিক আছি। রুবিনা নিজের আগ্রহ প্রকাশ করে বলেই ফেলল, হাসিবুল্লাহ, আমাকে তো কোনো দিন এমন করে কথা বলনি। বরং টিটকারি দিয়ে কথা বলো সব সময়।
তাহলে মায়েরাকে আম্মাজান ডাকো কোন হিসেবে ভাই? হাসিবুল্লাহ একটা চরম ফ্যাসাদে পড়ল। চোখে মুখে বিরক্তির ভাব উপচে পড়ছে। সবাই যেন তাকে গর্তে টেনে নেওয়ার প্রতিযোগিতা করছে। মাগার পরিস্থিতিটা কেউ বুঝারই চেষ্টা করছে না। কি উত্তর দিবে ভেবেই হাসপাস করে উঠল। ইহাম মাছ ভোনা দিয়ে খাবার শেষ করেই উঠল। গামছায় হাত মুছতে মুছতে বলল, বের হচ্ছি মা। সবাই তার দিকেই ঘুরে তাকালো। মন খারাপ করে শিরিন বেগম প্রশ্ন করলেন, রাতের দিকে আসবি না বাবা? কাজ শেষ হলে চলে আসার চেষ্টা করব। তোমরা আনন্দ করো। ইহাম যাওয়ার আগে ঘাড় বাঁকিয়ে তাকালো মায়রার দিকে। শান্ত নরম চাউনিতে চোখের ভাষা দিয়েই যেন বুঝিয়ে দিচ্ছে, যাচ্ছি। মেদিনীর বুকে তখন ঘোর আধার নেমে এসেছে। চারিদিকে অন্ধকার ছাপিয়ে গেলেও হালিমা বেগমের বনেদি বাড়িটার চারপাশে আলো টইটুম্বুর করছে। লোকে লোকারণ্য বাড়িটা। অসংখ্য ঝুড়ি বাতি স্ট্রিট লাইটের আলো বাড়ির আশপাশের অনেকটা জুড়ে আলোকিত হয়ে আছে। হালিমা বেগমের উঠান বিশাল বড়। ক্ষেতের ধান শুকানোর জন্যে সারা বছর উঠানটা তেলতেলে থাকে। এমনকি গ্রামের কারো বিয়ে কিংবা বড় কোনো অনুষ্ঠানে এই বাড়িতেই প্যান্ডেল সাজানো হয়। আকর্ষণীয় স্টেজ, এত আলো সাজসজ্জা, সব কিছুতে শহুরে ছোঁয়া। আশেপাশের সব লোকজন বোধ হয় এই বাড়িতেই অবস্থান করছে। গ্রামের এত বড় বনেদি বাড়ির বিয়ে বলে কথা। একটু পরই অনুষ্ঠান শুরু হবে। ভিডিওম্যান আনা হয়েছে মুহূর্তগুলি সংরক্ষণ করার জন্যে। সবাইকে তাড়া দেওয়া হচ্ছে রেডি হয়ে স্টেজে যাওয়ার জন্যে। এদিকে শিফু ঘাপটি মেরে বিছানার এক কোনায় বসে আছে। হাতে তার ফোন। মা অনেকবার বলে গিয়েছে শাড়ি পরতে, কিন্তু তার এক কথা, কোনো শাড়ি টাড়ি পরতে পারবে না সে। হলুদ আর সাদার মিশ্রণে একটা গাউন এনেছে, সেটাই পরবে। শিফু প্লিজ উঠো না, চলো শাড়ি পরি দুজনে। না ভাবি, আমার ইচ্ছা নেই। তুমি পরো গিয়ে। দেখো তুমি শাড়ি পরবে না, আমি একা পরে কি করব বলো? ভাবি আমি মেয়ে, আর তুমি বাড়ির বউ। তোমার না পরাটাই কেমন দেখাবে। তুমি না পরলে আমিও পরব না। পরলে একসাথেই পরব, নয়তো না। এই চুড়িদারই থাকবে না হয়। প্লিজ ভাবি, জোর করো না। ভালো লাগছে না আমার। নিজের ভালো না লাগার কারণগুলি কি করে চেপে রাখতে পারো শিফু? করুণ চোখে শিফুয়া তাকায় মায়রার দিকে। ভাবির কথার মানে বুঝতে পেরেই ছটফট করে উঠে তার ভেতরটা। দ্রুত নিজের আবেগ লুকাতে চোখ নামায় কৌশলে। ভেতরের অস্থিরতা গুলিকে চাপা রেখেই জবাব দেয়, ভাবি আসলে এসব শাড়ি আমার পছন্দ না। প্লিজ তুমি পরো। তুমি কিন্তু আমার কথার প্রসঙ্গ পাল্টাচ্ছ শিফু। ব্যাকুলতা লুকাতে ব্যস্ত হলো শিফুয়া। কি দরকার ভেতরের চাপা কষ্টগুলিকে অন্যকে জানানো? তাতে তো আর পরিস্থিতি পাল্টে যাবে না। তার চেয়ে নিজের কষ্ট যাতনা সব নিজের কাছেই রাখা হোক। ভাবি প্রসঙ্গ পাল্টালে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তবে সেটা ভালো নয় কি? বাদ দাও না এসব কথা। বাদ দিয়ে কি হবে শিফু? তুমি নিজেও তো কষ্টে আছো। এইটুক একটা মেয়ে তবুও পরিস্থিতির সম্পর্কে কতটা বাস্তবিক। সব কি ভাইয়ের গুণ? ঠোঁটে কি সুন্দর একটু নগণ্য হাসি তুলে আনলো সন্তর্পণে। মায়েরা ধ্যান দিয়ে দেখল সেই হাসিটুক। এই মেয়ে তো বড় হলে ভাইকেও ছাপিয়ে যাবে মনে হয়। কাছের মানুষগুলিকে ভালো রাখতে তাদের কথা মেনে নিতে হয় ভাবি। এটা আমি ছোটবেলা থেকেই শিখেছি। পরিস্থিতি অনুকূল রাখতে কিংবা পরিবারকে হাসি মুখে দেখতে নিজের কষ্ট কিছু না। আর দেখছো না আমি কেমন স্বাভাবিক হয়ে গিয়েছি। এসব নিয়ে এখন ভাবছি না মোটেও। দেখি না সামনের দিনগুলি কেমন কাটে। ভবিষ্যৎ ঠিক কোথায় উপনীত করে আমায়। আমি কিন্তু মোটেও কষ্টে নেই ভাবি। মায়েরা নির্বাক হয়ে তাকিয়ে রইল শিফুর দিকে। ঠোঁটে ফুটল তার কিঞ্চিত তুচ্ছ হাসি। মেয়েটা কি অভিনয় করার চেষ্টা করছে? ঠোঁটের হাসিটা যে মিথ্যে তা ছলছল চোখগুলি যেন সাক্ষী দিয়ে যাচ্ছে। তুমি কিন্তু ভাইয়াকেও কষ্ট দিচ্ছ শিফু। চট করে মায়েরার দিকে তাকালো সে। করুণ মুখটা দেখেই তার তুহিনের কথা মনে ভাসল। ঈষৎ ভেতরটা আবার জ্বালা করছে। চোখগুলি তপ্ত হয়ে আসছে। কেন যেন ভেতরের শাসনগুলি শুনতে চায় না তারা। কি যে অবাধ্য হয়েছে। নিজ মনের শক্ত শাসন বুঝি নরম মসৃণ আবেগগুলি মানতে নারাজ। চোখগুলি টলমল করছে তার। দ্রুত মায়েরার দিক থেকে মুখ ঘুরালো সে। এখনই এখান থেকে যেতে হবে। নয়তো ভাবি তাকে আরো নানা প্রশ্নের জালে ফাঁসিয়ে দিতে পারে। কোনো দরকারই নেই ভেতরকে আর ফুটবল করার। ভাবি শাড়ি না পরবে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বাহির থেকে মা ডাকছে, রেডি হতে হবে তো। ফোনটা বিছানার উপর রেখেই শিফু এক প্রকার পালালো। মায়েরা ধ্যান ধরে দেখল সবটা। ভেতরটা ফাঁপা হলো তার। বারবার মনে হলো এই সবের পিছনে কেবল আর শুধুমাত্র ইহামের সিদ্ধান্ত দায়ী। রাত তখন 9টার উপরে। মেয়েরা সবাই শাড়ি পরেছে। ছেলেদের এক রকম পাঞ্জাবি দেওয়া হয়েছে হিমেলের পক্ষ থেকে। নতুন আইনজীবীর নতুন বিয়ে বলে কথা। মায়েরা কাঁচা হলুদ রঙের একটা শাড়ি পরেছে। গায়ে সাদা জর্জেট ব্লাউজ। স্টেজ থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছবি তুলছে। সাউন্ড বক্সের তীব্র আওয়াজ কানে বাজচ্ছে। নিজের ফোনে ফতাফত কয়েকটা সেলফি তুলে মায়েরা সেগুলি দেখল।
পিকগুলি বেশ সুন্দর হয়েছে দেখে মুচকি হাসল। ফিরে যাওয়ার জন্যে পা ঘুরাতেই তার দৃষ্টি থমকালো এক জায়গায়। হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই সন্নিগ্ধ কৌতূহলে বদলে নিতে সময় লাগল না এক দণ্ড। হৃদয়ের মাঝে খুব সরু কয়েকটা রেখা উদয় হলো মায়রার। সূক্ষ্ম চোখে কেবল কৌতূহলের লীলা ঘুরে বেড়াচ্ছে। চেহারা সুরতে নির্নিমেষ একটা উৎকণ্ঠা জায়গা করে নিয়েছে অনায়াসে। অস্থির চোখগুলি কেবল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ভয়ঙ্কর দৃশ্যটা। প্রবল ধেয়ে চলা এক ধাক্কায় শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। কি সাংঘাতিক ঘটনা! এটা ইহাম না? আধো আলোয় তো তাকেই দেখা যাচ্ছে। ওই তো লোকটা কেমন নির্লিপ্ততা চাউনিতে শান্ত স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দূর থেকেও মায়েরা দেখতে পাচ্ছে লোকটার শান্ত দৃষ্টিতে কেমন হিম শীতলতা বয়ে চলছে। কিন্তু লোকটাকে এমন এলোমেলো উসখুস দেখাচ্ছে যে। আচ্ছা, শার্টে লেগে থাকা কালচে দাগগুলি কিসের? আবার খানিক দূর থেকেও তো বোঝা যাচ্ছে ধূসর রাঙ্গা শার্টটায় কেমন লাল লাল ছোপ। মায়েরার নিঃশ্বাস আটকে আসছে অজানা এক আতঙ্কে। এক বিস্তর শঙ্কা যেন গলা চেপে ধরেছে তার। নিঃশ্বাসটা পুরোপুরি ধক করে আটকে গেল লোকটার হাতের দিকে তাকিয়ে। ভয়াবহ কি একটা আঁচ করে তার কলিজা কেঁপে উঠল এক নিমিষে। লোকটার লাল টকটকে রাঙ্গা বা হাত দিয়ে চুইয়ে চুইয়ে শোণিত ধারা গড়িয়ে পড়ছে জমিনে। কি মারাত্মক ভয়ঙ্কর কাণ্ড! ও গুলি তো রত। এত এত আওয়াজ কলরবের মাঝেও মায়েরার মনে হচ্ছে তার চারপাশ সব কিছু নিঃশব্দ নিস্তব্ধ। কোথাও কোনো শব্দ কোলাহল কিছুই নেই। তার সব কিছু যেন এক জায়গাতেই থমকে আছে। কানের পাশ দিয়ে বিরহের কাতর সুর কেবল করাঘাত করছে। চোখে মুখে আতঙ্ক, প্রবল উৎকণ্ঠা আর অস্থির ভাব। ব্যাকুল হৃদয়ের বেদনার সুর তার গলায় আটকে আছে ফলার মতো। উদ্রেকে ঠোঁটগুলি তিরতির করে কাঁপছে। চঞ্চল ঝাপসা চোখগুলি বারবার ঘুরে ফিরে ওই রতাত আহত ব্যক্তিকে অবলোকন করে যাচ্ছে। তীব্র সূচের ব্যথা বুকটাতে কামড়ে ধরেছে। লোকটার রতাত হাত তাকে কেবল নির্বাক পাথর করে দিয়েছে। তবুও গহীন থেকে করুণ টিপটিপ শব্দ ভেসে বেড়াচ্ছে নিদারুণভাবে। নিজের কাটা রতাত হাতের যন্ত্রণা কিংবা ব্যথা কিছুই যেন স্পর্শ করতে পারছে না ইহামকে। তার নেশাতুর গাঢ় দৃষ্টি কেবলমাত্র মায়রার উপর নিবন্ধ। এই মেয়েটা কি অবুঝ নাকি নির্বোধ? শাড়ি পরতে হয় কেন? এই মেয়ে কেন শাড়ি পরেছে? সে বারণ করেছিল না শাড়ি না পরতে? তবুও শুনল কেন মেয়েটা? শাড়ি পরলে মেয়েটাকে জ্বলন্ত একটা অগ্নিকূপ মনে হয়, তা কি সে জানে না? অবগত করা হয়নি তাকে? তাহলে কেন এই কাজটাই করতে গেল? এই ভেতরের ছন্দহীন বাক্যগুলি বারবার নিগুড়ভাবে কানে কানে কিছু কথা বলে যাচ্ছে তাকে। মনের বাসনা জাগছে স্বেচ্ছায় ওই উত্তপ্ত অগ্নিকূপে ঝাঁপ দিয়ে নিজেকে ঝলসে দিতে। যেন নিজেকে বিদগ্ধ করতে এক তিলও ভাববে না সে। দৃষ্টির গভীরতা গাঢ় থেকে প্রগাঢ় হচ্ছে। বুকের গহীন থেকে আসা আলোড়িত ধ্বনি তার ব্যাকুল চিত্তকে করে তুলছে উদ্গ্রীবের মেঘস্তূপ। এলোমেলো পা ফেলে ধীর মন্থর গতিতে এগিয়ে এলো মায়রার কাছে। তীব্র আফিম মেশানো চোখ জোড়ার শান্ত শীতল দৃষ্টির বাড়িধারায় মায়রাকে অবগাহন করাচ্ছে। ইহামের নির্লিপ্ততাহীন নেত্রের প্রগাঢ় কুটিল নজর যেন মায়রাকে গ্রাস করে নিচ্ছে। লতানো ভাঁজ খাওয়া নারী অঙ্গে শাড়িটা যেন একদম নিবিড় আলিঙ্গনে লেপ্টে আছে। 12 হাতের লম্বা কাপড়টা মায়রাকে অত্যধিক পরিমাণ আবেদনময়ী করে তুলে সর্বদা। তার লাস্যময় রূপ দ্বিগুণ ভেজে যেন মোহিত আকার ধারণ করে। ইহাম পায়ের দূরত্বটুক ঘুচিয়ে একদম মায়রার সন্নিকটে এসে উপস্থিত হয়েছে। ব্যাকুল বাসনাম দৃষ্টিতে মায়রাকে পরখ করেই রতাত বা হাতের উল্টোপিঠ কোনো রকম ঠেকালো মায়রার কোমরের দিক। মৃদু টান প্রয়োগ করে বাকি দূরত্বটুক নাশ করল স্বেচ্ছায়। অথচ গভীর ক্ষত দিয়ে তখনও বিন্দু বিন্দু ঝরছে তাজা লোহিত কণা। সেদিকে না আছে কোনো ভ্রুক্ষেপার, না কোনো যন্ত্রণার অনুভূতি। চোখে মুখে কেবল অন্তরের গভীরে উদিত হওয়া প্রশান্তিময় এক নারীর প্রতি মাদকতা আর বিমুগ্ধতা। অতঃপর স্থিরচিত্তে ধীরগতিতে ডান হাতটা বাড়িয়ে দিল মায়রার মুখের দিকে। হালকা প্রসাধনীর প্রলেপ লাগা মায়া মায়া মুখটা তাকে যেন খ্যাপা বানিয়ে দিচ্ছে। নিজের নিয়ন্ত্রণে থাকা বুঝি যুদ্ধ প্রায়। যত্ন করে কোমল ছোঁয়ায় সামনের চুলগুলি পিছনে ঠেকিয়ে দিল। আধো স্পর্শ পেতেই শঙ্কা আতঙ্কে পাথরের মতো জমে থাকা মায়রা এবার ফুপিয়ে উঠল। ঠোঁট কাঁপিয়ে চোখ বন্ধ করতেই টপটপ করে কপল বেয়ে গড়ালো কয়েক ফোঁটা নোনাপানির দানা। বারণ করেছিলাম না শাড়ি পরতে? তবুও অবাধ্য হলে যে? আমার কথা না শুনে বুঝি খুব মজা পাও? নিষেধ অমান্য করে শাড়ি পরার অপরাধের শাস্তিটা না হয় রাতে দিলাম। চাঞ্চল্যকর ব্যাকুল দৃষ্টি তখন অস্থিরভাবে ঘুরপাক খাচ্ছে মায়রার মোহনিয়ার মুখের দিকে। ঈপ্সিত দৃষ্টি প্রগাঢ়ভাবে ছুঁয়ে যাচ্ছে মায়রাকে। এই মেয়ে, চোখে পানি কেন? কাঁদছ নাকি? লাল পানি ভর্তি চোখগুলি দিয়ে আলতো করে দেখে নেয় ইহামকে। কম্পিত ঠোঁট নাড়িয়ে জবাব দেয়, আপনি একদম আমায় ছুবেন না। ছাড়ুন, সরুন আমার থেকে। শাড়ি পরে আমাকে দূরে সরানোর অধিকার তোমায় কে দিয়েছে মায়রা? তবে শাড়ি পরতে গেলেই বা কেন? একদম ভাউতাবাজি কথা বলবেন না আপনি। নিজের কি হাল করেছেন দেখেছেন একবারও? হাত সরান আমার থেকে। এসব কোনো ব্যাপার না। এগুলি আমাদের নিত্যদিনের কাজ। নিকুচি করেছে আপনার নিত্যদিনের কাজ।
এটা কেমন ধরনের কাজ যে কাজে জীবনের ভয় থাকে? আঘাত পেয়ে রতাত হতে হয়? শিক্ষহ, তোমায় কে বলল আমাদের জীবনের ভয় থাকে? জীবনের ভয় নিয়ে কেউ ডিফেন্সে আসে? তাও আবার স্পেশাল ফোর্স ইউনিটে? যেখানে মৃত্যু জীবনসঙ্গী। যেখানে মৃত্যুকে জীবনসঙ্গী করবেন, তাহলে একটা মেয়েকে কেন টেনে নিলেন নিজের আধভাঙ্গা জীবনে? মায়রার কণ্ঠে কাতরতা, চোখ উপচে পড়ছে পানি, চোখে মুখে সরলতা করুণ ভাব। অবুঝ আবেগীর ছোঁয়া পেয়ে ইহাম ম্লান হাসল। কোমল দৃষ্টি নিগুড়ভাবে বুলিয়ে নিল মায়রার মুখশ্রীতে। ডান হাত দিয়ে কপালের চুলগুলিকে আরেকটু স্লাইড করল সে। গাঢ় কণ্ঠে বলল, এমন অবুঝের মতো কথা বলছো কেন মায়রা? তুমি একজন সৈনিকের বউ। তোমাকে সবসময় আমার যেকোনো খবর শোনার জন্য তৈরি থাকতে হবে। নিজের মনটাকেও ইস্পাতের মতো দৃঢ় করতে হবে। অষ্টাদশীর বুক কামড়ে উঠল তীব্র যন্ত্রণায়। এই লোকটার মুখে কি কিছু আটকায় না? সব সময় যা বলবে একদম সরাসরি। তাতে কারো বুক ছুরিকাঘাত হোক বা বিষাক্ত ফলার মতো বিধুক, তাতে তার কিছু যায় আসে না। ইহামের মুখ থেকে শোনা কথার ইঙ্গিতটা বুঝে ভেতরটা দাবানলের মতো জ্বলে উঠল। হাহাকারে বুকটা ধূসর মরুভূমিতে পরিণত হল। তপ্ত অনুভূতিতে দাঁত কিরিমিরি করে ইহামের বুকে মৃদু ধাক্কা দিল। চাই না আমি এমন হতে। বেখেয়ালির ছলে খানিক দূরে সরল ইহাম। মুখে ব্যথাতুর ভাব ফুটিয়ে তুলে উফাফ শব্দ করে উঠল সে। আর কিছু বলতে চেয়েও মায়রা চুপ করে গেল। ইহামের শব্দে ভরকালো খানিক। আশঙ্কিত দৃষ্টিতে কপাল কুঁচকে নিল। ব্যথার মাঝে ব্যথা দিল কি সে? বুকেও ব্যথা পেয়েছেন? দেখি। ইহাম জবাব দিল না। চুপচাপ নিশ্চল হয়ে দাঁড়ালো। মায়রা এগিয়ে এসে ইহামের উপরের শার্টের বোতাম খুলতে খুলতে ক্ষিপ্ত হয়ে বলল, এই আপনার কাজ? এই কাজ করতে এসেছেন আপনি? আপনার কাজের খেতায় আগুন। এই মুহূর্তে ইহামের রাগ করার কথা। তবে তার একটুও রাগ আসছে না, বরং মায়রার ফুপিয়ে কান্নার দৃশ্যটা বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। নাকের ডগাটা টকটকে তরমুজের মতো লাল হয়ে আছে। কোমল লালাভ ঠোঁটগুলি তিরতির করে কাঁপছে। সে এক ধ্যানে দেখছে মেয়েটা নাক টেনে টেনে কিভাবে তার শার্টের বোতাম খুলছে। ইহাম মোহাচ্ছন্ন চোখে তাকিয়ে থেকেই খপ করে ধরল মায়রার হাতটা। বোতাম খুলতে থাকা হাতগুলি ওখানেই থামল। আধো গলায় ইহাম বলে, এভাবে জন সম্মুখে শার্ট খুলছ কেন মায়রা? একটু আধটু আদর কি এখানেই পেতে চাচ্ছ নাকি মিসেস পিচ্চি চৌধুরী? একদম ফাউল কথা বলবেন না ভাউতাবাজি লোক। আপনি যে ধূর্ত চালাক তা কি জানি না? আমাকে কথার ঝালে ফাঁসাতে চাইছেন এই তো? বাহহ, আমার মাথামোটা বউটার ঘিলুতে খাদ্য এলো কিভাবে? দেখুন, কটমট করে তাকালো মায়রা। চোখ সরিয়ে নিয়ে শার্টটা খানিক উদাম করতেই বুকে একটু আঁচড় দেখতে পেল। না জানি আর কোথায় কোথায় আঘাত লেগেছে। এই ছোট কাজে এমন হলে বড় কাজে কি হয় এই লোকের? কোন নিশ্চয়তা আছে এই জীবনের? কিছু একটা ভেবে মায়রা আবারও ঠোঁট ভেঙ্গে ফুপিয়ে উঠল। ইহাম তা দেখে গুড় হাসল। আবারও কাটা হাতটা ঠেকিয়ে মায়রাকে নিজের কাছে নিয়ে এলো। ফিসফিস করে বলল, এভাবে কাঁদছ কেন মাথামোটা? কেউ দেখে ফেললে তো ভাববে এই উন্মুক্ত জায়গায় তোমায় আমি মারছি। আপনি একটা আজেবাজে কথাও আর বলবেন না। দেখি হাতটা দেখতে দিন আমায়। এত ব্যস্ত হওয়ার দরকার নেই মায়রা। খুব বেশি কাটেনি। আগে চোখের পানিটা মুছো তো। খুব বাজে দেখাচ্ছে। দেখো তোমার সাজ নষ্ট হয়ে যাচ্ছে। কি করব আমি সাজ দিয়ে? দরকার নেই আমার সাজের। ঈষৎ দেখেছেন কতটা কেটেছে? ইহাম গভীরভাবে তাকিয়ে আছে মায়রার দিকে। ঘাড়টা কিঞ্চিত মেয়েটার দিকে ঝুঁকিয়ে হিসহিস গলায় বলে, কষ্ট হচ্ছে বুঝি? হবে না বলছেন? মায়রা সরল নির্মল দৃষ্টিতে তাকায়। আইলাইনার দিয়ে টেনে ধরা চোখগুলি আজ আরও মোহনীয় আকর্ষণীয় হয়ে উঠেছে। কি স্নিগ্ধ আখিপল্লব গড়িয়ে টলটল পানি ঝরল। ঠোঁটের এক পাশ প্রসারিত হয় ইহামের। গভীর চাউনিতে বেষ্টিত করেই প্রশ্ন করল একটা, কেন হচ্ছে কষ্ট? মায়রার ঠোঁটগুলি আরেক ধাপ কেঁপে উঠল। লোকটার প্রশ্ন ভেতরে পীড়া প্লাবিত হল। লোকটা কি কিছু বুঝে না, নাকি তাকে যন্ত্রণা দিতে পছন্দ করেন? স্পষ্টভাবে উত্তর দিতে কোথাও একটা জোরতা কাজ করে মায়রার। ফলশ্রুতে ফাঁপা কষ্ট নিয়ে জবাব দেয়, সবাই তো আর আপনার মতো পাষাণ না। মানুষের মন আছে। আপনার মতো কঠিন হৃদয় না সবার। তাই কষ্ট লাগছে। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ইহামের আঘাতপ্রাপ্ত মেলে ধরা হাতের তলায়। হাতটা এখনো মায়রার হাতের পৃষ্ঠে খোলা বইয়ের মতো পড়ে আছে। সেই হাতের তালুতে এক ফোঁটা নোনা পানির দিকে ধ্যান ধরে দেখল ইহাম। এক বিন্দু পানির ছোঁয়ায় হুট করে তার শান্ত কোমল মেজাজটা বিগড়ে গেল। রগচটা ভাবটা আবারও যেন ঠেলে এগিয়ে এলো। হঠাৎ মুখ কুঁচকে তিরিক্ষ গলায় বলে উঠল, হাতের আঘাত যতটা যন্ত্রণা দিচ্ছে তার চেয়ে বেশি তোমার চোখের পানি দিচ্ছে কিন্তু। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে মেজাজ খারাপ করো না। বিরক্ত লাগছে এবার মায়েরা। কানের নিচে দুইটা খাওয়ার আগে প্লিজ স্টপ ইউর ক্রাইং। আকস্মিক কথার ধরন বদলে গিয়েছে দেখে চমকালো মায়েরা। সন্দিহান চোখে কুঁচকে তাকালো সে। লোকটার শক্ত চোয়াল আর মুখের কাঠিন্যতা দেখে বুঝায় যায় এই মুহূর্তে বিরক্ত সে।
রগজটা রাগী লোকটা কি আবার রেগে গেল? আকামকুকাম করে এসে আবার আমার উপরই রাগ দেখাচ্ছেন? প্লিজ মায়েরা, বেয়াদবের মতো কথা বলো না। যেটা জানো না বুঝো না সেটা নিয়ে অযথা কথা বাড়িও না। বিষয়টা মোটেও ভালো লাগে না আমার। মায়েরা অবাক, নির্বাক হয়ে দেখছে মানুষটাকে। লোকটা যেন তার আগের ফর্মে ফিরে গিয়েছে। সেই বোকা। বোকার মতো কি থেকে কি ভেবে নিয়েছে? একটা মানুষ কি আর হুট করে নিজের সব স্বভাব বিসর্জন দিয়ে তার উপর গলে যাবে নাকি? সেই ভুল ভুল আশা করছিল বোধ হয়। ওষ্ঠে এক চিলতে যন্ত্রণাময় তুচ্ছ হাসি ফুটে উঠল। নিশ্চল মুখে মনস্তাপ বিষয়টা ফুটে উঠল। ইহাম ভালোভাবে পরখ করল মায়েরাকে। মেয়েটাকে কি একটু বেশি ধারালো ভাবে কথা বলে ফেলেছে নাকি? আবারও কষ্ট পেল সে? কি জানি তার মেজাজটা এখন সত্যি খারাপ লাগছে। সারাদিনের বিরামহীন ক্লান্তি ভাব অগাধ পরিশ্রম তার উপর মেয়েটার অনবরত চোখের পানি খিটখিট করে তুলছে তাকে। হাতের নাগালে সেই মুক্তকণার স্পর্শ বুঝি তাকে আরো বিগড়ে দিয়েছে। বাজে পরিস্থিতিটা আর দীর্ঘায়িত করতে চাইছে না বলে চুপচাপ বিরক্ত অভিমুখে সে উল্টোপথ ধরল। দ্রুত পিছু ডাকল মায়েরা। কোথায় যাচ্ছেন আপনি? ভালো লাগছে না। ওদিকটায় আছি। তুমি অনুষ্ঠানে যাও। কোথাও যাবেন না? ঘরে চলুন। মায়েরার শক্ত গলা শুনে পা থামালো ইহাম। পিছু ঘুরে দেখল এক পল মেয়েটাকে। চোখ মুখ শক্ত। দৃঢ় গলায় আবার বলল, কি হলো? আপনায় বললাম ঘরে আসতে। আসুন। তখনের কচকচে রাগটা এখন আর নেই ইহামের। তবে কিঞ্চিত মেজাজ খিটখিটে ভাবটা আছে। হয়তো পরিস্থিতি কিংবা মেজাজটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তবুও শান্ত গভীরভাবে তাকিয়ে আছে ওই সুস্নিগ্ধর আদলে। এদিকটায় লোকসমাগম কম বলেই ছবির জন্যে বেছে নিয়েছিল মায়েরা। তাই এখন পর্যন্ত কারো আশা হয়নি এখানে। ইহামকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে মুখ নিয়ে নিজেই এগিয়ে এলো কয়েক পা। ইহামের হাতটা টেনে ধরল ধীর ভঙ্গিতে। ইহাম অপলক দেখে গেল মায়েরার কাজ। বিমূর কঠিন মুখ দেখে আর নিজেও কোনো বাক্যব্যয় করল না সে। মায়েরার টান অনুসরণ করে কেবল পা বাড়াল। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ইহাম কোনোভাবেই চাইছিল না এই অবস্থায় মায়ের মুখোমুখি হোক। অন্তত হাতে ব্যান্ডেজ করে ফেলার পর ভুজুং বুঝানো যাবে। কিন্তু এইভাবে সরাসরি দেখলে মায়ের হাজারটা প্রশ্ন আর আহাজারি তাকে বিরক্ত করবে। যে জীবন উচ্ছন্নে দিয়ে নিজের দায়িত্বে মনোনিবেশ করে তাকে সামান্য ব্যথায় হাহাকার শোনা বিরক্তই ঠেকাবে। মাকে সবসময় বলে তাকে নিয়ে যে কোনো সময় যে কোনো সংবাদ শোনার জন্যে প্রস্তুত থাকতে সবাইকে। নিজের কাজে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হলে এটা তার জন্যে গৌরবের আর সম্মানের হবে। তখন স্বজনদের হাহাকার তার জন্যে বৃথা। ভেতরে ঢুকার পথে ইহাম মনে মনে যেই ভয়টাই পেয়েছিল ঠিক সেটাই হলো। শিরিন বেগমকে দেখে মায়েরা ইহাম দুজনেই থমকালো। মায়েরা সন্তর্পণে নিজের হাতটা আলগা করে নিল ইহামের কবজি থেকে। শান্তভাবে তাকালো শাশুড়ির দিকে। শিরিন বেগম প্রথমে সন্দিহানি চোখে দেখলেন ইহামকে। শার্টে শুকিয়ে থাকা রতের দিকে তিনি গভীর মনোযোগী। আশেপাশের সব ভুলে তিনি কেবল ছেলের দিকে তাকিয়ে রয়েছেন এক দৃষ্টিতে। পরপর মনে হলো ইহামের সকালের কথাগুলি। ছেলেটা না বলেছিল কাজে এসেছে? তবে ছেলের এই অবস্থা কেন? পরিপাটি ছেলেটা কেমন এলোমেলো ছন্দছাড়া লাগছে। শার্টে কি লেগে আছে এসব? শিরিন বেগম এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে এলেন ছেলের নিকটে। কুচকানো চোখ নিয়ে হাত দিয়ে স্পর্শ করলেন ভিজে শার্টের অংশ। মায়েরা হাত এক সামনে দাঁড়িয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে ইহামের দিকে। যেন চোখের অব্যক্ত ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এখন কি হবে? ইহামের চিত্ত ধীর হলেও বিষণ্ণ। নির্ঘাত মা এবার কান্নাকাটি করে সব এক করবে। কিরে বাবা, তোর শার্টে কি এসব? এগুলা কি? প্রশ্ন করলেও শিরিন বেগম ইহামের জবাবের আশায় থাকলেন না। বরং ব্যতিব্যস্ত হয়ে চঞ্চল সন্নিগ্ধ চোখে দেখতে লাগলেন ইহামের শরীর। হাত দিয়ে দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন ছেলে শরীরে কোথায় কোথায় ব্যথা পেয়েছে। দৃষ্টি আচানক হাতের দিকে পড়তেই চমকে উঠলেন শিরিন বেগম। ছেলের রতাতো হাত দেখে কাটা দিয়ে উঠল উনার গা। কি সর্বনাশ, ছেলের বা হাতে তো ভয়াবহ ক্ষত। কাজে গিয়ে কোন বিপদ হলো ছেলের? ফুপিয়ে উঠলেন শিরিন বেগম। মুখে চেপে ধরলেন হাত। পরিস্থিতি বিবেচনা করে ইহাম দ্রুত ডান হাত দিয়ে মাকে আগলে নিয়ে গেল রুমের ভেতর। প্লিজ মা, কান্না থামাও। তেমন কিছু হয়নি। তুই বলবি তবে আমার বিশ্বাস করতে হবে। আমার কি চোখ নেই? দেখতে পাই না আমি? তাহলে এভাবে কাঁদছো কেন? আর আস্তে কথা বলো। দেখো, বিয়ে বাড়িতে অযথা এমন করো না। সবার আনন্দ নষ্ট হবে খামোখা। তুই কি আমাদের নিয়ে ভাবিস যে এসব বলছিস? কে লি ভাববে কার আনন্দ নষ্ট হবে তাতে তোর কি? কতবার বলেছি জীবন বাজি রেখে তোকে এসব কাজ করতে হবে না। আমার একটামাত্র ছেলে তুই। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? মা প্লিজ, অবুঝের মতো কথা বলো না। তুমি জানো এসব কথা ভিত্তিহীন। বুঝমান হয়েও বাচ্চা মানুষের মতো কথা বলো না প্লিজ। এখন তো এসবই মনে হবে। মায়ের কথা তো ভিত্তিহীনই লাগে তোর কাছে। মা, দয়া করে এসব কথা বলো না তো। বিরক্ত লাগছে সত্যি।
যে জিনিসটা জানো বুঝো বারবার বলেছি সেটা নিয়েও আবার কেন এসব কথা হয় বলো তো? বিরক্ত তো লাগবেই। আমার কষ্ট তুই আর কি বুঝবি? এখনো সন্তান হয়নি তো। হলে বুঝবি সন্তানের কি জ্বালা। শিরিন বেগম কাঁদতে কাঁদতেই রুম থেকে বের হয়ে গেলেন। তিনি ছেলের সব সিদ্ধান্ত অকপটে মেনে নেন। তেমনি চাকরির সিদ্ধান্তটাও মেনে নিয়েছেন। তিনি জানেন ইহামের মনোভাব। তবুও মাঝে মাঝে ছেলের জীবনের দিক চিন্তা করে স্বার্থপর হয়ে যান। আর চোখের সামনে কোন মা সন্তানের এমন রক্তাক্ত হাত দেখে ঠিক থাকবেন? ইহাম ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ে। মেজাজের মাত্রাটা কি আরো বেশি করে খারাপ হচ্ছে নাকি? বিরক্ত মুখে সে বিছানায় গিয়ে বসে। সব কিছুতে কেমন খিটখিট অনুভব করছে। হাঁটুতে 2 হাত ভার দিয়ে সামনের দিকে খানিক ঝুঁকে বসল। মায়েরা মা ছেলের কথার মাঝে সে নির্বাকী ছিল। ছেলের কাতরে শিরিন বেগমের কথা অযৌক্তিক লাগলো না মায়েরার কাছে। তার নিজেরও তো ইহামের জীবন নিয়ে বিরাট এক গোলকধাঁধা খেলা করছে অন্তঃকরণে। চাক্ষুষ দর্শনে সব কিছুতে কেমন বুক কামড়ে ধরা অনুভূতি হচ্ছে। বক্ষপিঞ্জরাটা কেমন সংকুচিত হয়ে আসছে তীব্র এক শঙ্কায়। সরু চোখে দেখল বিবশ ইহামকে। ঝুঁকে থাকার কারণে মুখ না দেখা গেলেও তাকিয়ে বলল, আপনি ঘরেই থাকুন, আমি এখনই আসছি। ইহাম কোনো প্রতিউত্তর করল না দেখে মায়েরা তখনই বের হয় ঘর থেকে। শিফু তখন হলুদের অনুষ্ঠানে বসে আছে। মা ভাবি কাউকে এদিকটায় না দেখে চিন্তিত হয়ে ইতিউতি করল সে। তখনই হাতে থাকা ভাইব্রেট হওয়া ফোনটা দ্রিমদ্রিম করে বেজে উঠল। স্ক্রিনে তুহিনের ভিডিও কল পেয়ে চকিতে চোখ বড় হলো তার। বিস্ময় নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেও বিষয়টা স্মরণে রেখে তাড়াতাড়ি কল কাটল সে। একের পর এক ভিডিও কল আসতেই থাকলো হোয়াটসঅ্যাপে। এই পর্যায়ে শিফু বিরক্ত হয়ে মেসেজ করল, কি হলো তুহিন ভাই, এতবার কল দিচ্ছেন কেন? তুহিনের রিপ্লে এলো, প্লিজ শিফুয়া চৌধুরী একটা বার কল ধরো। সঙ্গে সঙ্গে আবার কল এলো। অবাক হলো শিফু। আবারও কলটা কেটে দিয়ে টাইপ করল সে, আশ্চর্য, আমি বারবার কেটে দিচ্ছি তারপরেও আপনি কল দিচ্ছেন কেন? বুঝতেই পারছেন রিসিভ করছি না। তবুও কল দেওয়ার মানে কি? সেন্ড করে দেওয়ার সাথে সাথে সিন হলো। যেন তার কিছু বলার আশায় অধীর আগ্রহে বসেছিল ওপাশের মানুষটা। ওপর পাশ থেকে টাইপিং হচ্ছে দেখে বুকের উঠানামা বাড়ল শিফুর। কি বলবে আবার? কেন বারবার কল দিয়ে তার মনটাকে ব্যাকুল করছে এই মানুষটা? চোখের পলকে রিপ্লে এলো, প্লিজ শিফু কলটা আর কেটো না। অনেক ইচ্ছা ছিল মালয়েশিয়া যাওয়ার আগে তোমাকে বউ করে রেখো যাব। নিশ্চয় অনুষ্ঠানে অনেক সেজেছ। একটু ভিডিও কল দাও প্লিজ, একটু কথা বলেই কেটে দিব। মেসেজটায় চোখ বুলিয়ে ঝাপসা হয়ে এলো তা। এই ছেলেটা নিশ্চয় তাকে ভেঙ্গে একেবারে গুড়িয়ে দিবে। কিছুতেই নিজেকে শক্ত করতে পারে না তুহিনের এমন ধরনের কথা শুনে। যেন নিজের কথার মাঝে আক্ষেপ যাতনা মিশিয়ে দেয়। বুকটা কেঁপে উঠে শিফুর। তার অবুঝ অবাধ্য মন তার শিকল মানতে চায় না। তারা যেন বয়ঃসন্ধিকালের লাগাম ছাড়া ঘুড়ির মতো উড়তে চায়। মনের সাথে যুদ্ধ করে শেষমেশ পরাজয় বরণ করেই উঠে দাঁড়ায় শিফু। এদিক ওদিক তাকিয়ে পা টিপে এগোয় নীরব কোনো জায়গায়। কি বলবে তুহিন ভাই? আপনাকে বারণ করার পরও আপনি কল কেন দেন? ওপাশ থেকে তুহিন কোনো জবাব দিল না। কেবল মুগ্ধ হয়ে নির্নিমেষ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। তিক্ত আর কিছু কথা বলতে গিয়েও তুহিনকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শিফু বাকহারা হয়। চুপটি করে থাকে অল্প সময়। মুখের সামনে ফোন ধরে রাখে সেকেন্ডের পর সেকেন্ড। দুজনের একজনও কেউ কথা বলে না। চুপচাপ নিঃশব্দে অবলোকনের সরোবরে ডুব দেয়। কিছুটা সময় অতিবাহিত হবার পর এবার শিফুর অস্বস্তি হয়। হাসপাস করে ক্ষীণ আওয়াজে বলে, আপনি কিছু বলবেন তুহিন ভাই? শুনহ, ফোনের ওপাশ থেকে তুহিন নিজের ঠোঁটে তর্জনী ঠেকায়। সাবধানে ফিসফিস করে বলে, আর একটু দেখতে দাও শিফু। তোমাকে একদম পুতুল পুতুল লাগছে। একদম কালনাগিনীর মতো দেখাচ্ছে না একটুও। শিফু জবাব দিতে পারে না। বুকের ভেতর ডানা ঝাপটায় পাখিরা। আকুল হয় হৃদয়। চোখের সামনে ভেসে উঠে তুহিনের সাথে প্রথম সাক্ষাতের দৃশ্যপট। ঠোঁটের কোনায় মুচকি হাসি তুলে বলা, কালনাগিনী শব্দটা। পরক্ষণে দম বন্ধ হয়ে আসে শিফুর। জলদি করে জানায়, আপনার কিছু বলার না থাকলে আমি রাখছি। সময় নেই হাতে। আমি এতই অবহেলার শিফু, যে সামান্য কথা বলারও সময় নেই তোমার কাছে? বুকটা মুচড়ে উঠে শিফুর। এই লোক নির্ঘাত নীরব আঘাতে তাকে মেরে ফেলবে। নিজের সাথে যুদ্ধ করে কোনো রকম মনটাকে শিকলে বেঁধে রাখে সে। তবুও এই লোকের কথায় সব শৃঙ্খল ভেঙ্গে বেরিয়ে আসতে চায় তারা রাজপথে। বুকের ভেতর তখন আরও যন্ত্রণা হয়। মন চায় চিৎকার করে কাঁদতে। কিন্তু পরিস্থিতি কিংবা পরিবারের প্রিয় কয়েকটি মুখ অন্তরায়। ফোঁস করে উত্তপ্ত নিঃশ্বাস ছুড়ে হাসার চেষ্টা করে শিফু। আপনার সাথে তো আমার তেমন কোনো কথা নেই তুহিন ভাই। দোহাই লাগে শিফু, এত পাষাণ হইও না। যন্ত্রণায় ভেতরটা শিরশির করে উঠে শিফুর। ফাঁপা কষ্টের ঢোক গিলে সে বহু কষ্টে। আপনি আর আমাকে কল দিয়েন না তুহিন ভাই। কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ শিফু? আমি আপনায় তো কোনো কষ্ট দিচ্ছি না।
কেউ নিজ নিজ থেকে কষ্ট পেলে তার দায় তো আমার উপর এসে পড়বে না। আমার সবকিছুর মূল্যেই তো তুমি শিফু। এটাকেই উপড়ে ফেলুন, দেখবেন শান্তি পাবেন। বোকা মেয়ে, শিকড় ছাড়া গাছ বাঁচে? নিষ্পিস করে উঠে শিফুর অন্তর। ডানা ঝাপটে অস্থিরতা এসে ভর করে মনের আঙ্গিনায়। দেখুন তুহিন ভাই, তোমাকে দেখব বলেই তো কল দিয়েছি শিফু। ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল শিফু। কঠিন গলায় বলল, আপনার এসব পাগলামি বন্ধ করে নিজের পড়াশোনায় মন দিন। এটাই ভালো হবে। আমার ভালোর চিন্তা করলে আমার ভালোটাই চাইতে। এত দূর চলে যাওয়ার আগে আমাকে এক আকাশ বিষাদ উপহার দিতে না। যন্ত্রণায় ফুলে ফেপে উঠছে ভেতরটা। এত কঠিন নীতিকথা কেন বলছে লোকটা? শুধু নিজের দিকটাই দেখছে। তার ভেতরের না বলা যাতনাগুলি কেউ আঁচো করতে পারছে না। কথাগুলি যেন সরাসরি তার বুকে বানের মতো ক্ষতবিক্ষত করল। কি যা তা বলছেন? আমি যা তা না ঠিকই বলছি শিফু। রাখছি আমি তুহিন ভাইয়া। তুমি নিজেও জানো তুমি আমায় পছন্দ করো। তবুও পরিবারের কথায় সব মেনে নিয়েছো শিফু, তাই না? শিফু নির্বাক। গলা দিয়ে আওয়াজ বের করতে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তুহিন আজ এত সত্যি সত্যি কথা কেন বলছে? সব যেন তার বুক চিরে দিচ্ছে। এসব আজেবাজে কথা কে বলল আপনায়? তুহিন হেসে উঠল, হাসিতে যেন স্পষ্ট বেদনার ছায়া। সেভাবেই বলে উঠল, সব কথা বলতে হয় না শিফু, বুঝেও নেওয়া যায়। যে বুঝায় সমস্যা সে বুঝা নাই বুঝলেন। আমাকে এভাবে দূরে রেখে খুব তো শান্তিতে নেই শিফু। এত সেজেছ তবুও দেখো চেহারা কেমন মলিন হয়ে আছে। কষ্ট পেয়ে কি সুখে আছো? নিজেও কাঁদছ, আমাকে কাঁদাচ্ছ। তোমার এই এড়িয়ে যাওয়া যন্ত্রণাগুলি আমি কিভাবে সহ্য করব শিফু? রাখছি তুহিন ভাইয়া, মা ডাকছে। শিফু তাড়াতাড়ি করে কল কাটল। প্রচণ্ড ভারে ভারাক্রান্ত বুকটা চেপে ধরল বাম হাত দিয়ে। ঠোঁটগুলি কেঁপে কেঁপে হঠাৎ চোখ ঝাঁপিয়ে কান্নারা চলে এলো। শিফু শীঘ্রই দুই হাত মুখে চেপে ধরে ফুপিয়ে উঠল। কারো কাছে ফার্স্ট এইড বক্সের খোঁজ করতে মায়েরা এদিকটা দিয়েই যাচ্ছিল। আড়াল থেকে শিফু আর তার ভাইয়ার সব কথাই শুনেছে সে। শিফু মেয়েটা বয়সের তুলনায় একটু বেশিই কঠিন হয়ে যাচ্ছে না? নিজেও কষ্ট পাচ্ছে, আরেকজনকেও কষ্ট দিচ্ছে। মায়েরা চুপচাপ দেখে গেল নির্জন জায়গাটায় শিফুর একাকী কান্না। পরক্ষণে তার মনে এলো, মেয়েটা আর কিই বা করতে পারবে? তার করার কি আছে? সব কিছুর কেন্দ্রে তো ক্যাপ্টেন সাহেব। আচ্ছা, মানুষটার সাথে আরেকটা বার কথা বললে কি উনি বুঝবেন? নাকি আবার তার উপর রেগে চওড়া হবে? মায়েরা যখন মনে মনে নিজের ভাবনা স্থির করল, তখন ইহাম বদ্ধ ঘরে নিজের স্বভাব চরিতের বদমেজাজ আর রগজটা ভাবে তলিয়ে গেল। নির্বোধ মেয়ে পরিস্থিতির সাপেক্ষে ধারণাও করতে পারল না ওই মানুষটার মেজাজের ঘনত্ব। হলুদের অনুষ্ঠানে আশপাশ মজে আছে। বেশ আওয়াজ দিয়ে বক্স বাজচ্ছে। স্টেজে ভিডিও ম্যান ভিডিও করছে। গ্রামের অনেক মানুষ এসেছে সিদ্দিক বাড়িতে অনুষ্ঠান দেখতে। আগাগোড়া সবটাতে শহুরে আর বিলাসিতা ভাব। তা তো আর মিস করা যায় না। ইহামের মিশন ছিল বরিশালে। বেশ সেন্সিটিভ ইস্যু। তবুও কোনোভাবে এর সাথে একটা বোঝাপড়া করে নেয়। অন্য একটা টিমকে বরিশাল পাঠিয়ে দিয়ে সে আসে ফেনীতে। গোপন সূত্রে জেনেছিল ফেনীর মিশনটা যতটা হালকা বা ছোট করে দেখছে উপরমহল, এটা ঠিক ততটা না। বেশ গাঢ় একটা বিষয়ের অন্তর্ভুক্ত। তাই তো ইব্রাহিম, সারজিদ, বৌলহাস, মইনুল আর কিবরাকে নিয়ে এসেছে এখানে। ওরা আপাতত একটা হোটেলে উঠেছিল। ভেবেছিল আজকের মাঝেই মিশন কমপ্লিট হবে, সেই হিসেবে সব কাজও শেষ হয়েছিল। তবে আসার পথে একটা অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হয়ে দুর্দান্ত খবর শুনে এসেছে। সেই আক্রমণে বৌলহাসকে বাঁচাতে গিয়েই তার হাতে ছুরির আঘাতটা লেগে যায়। বান্দরবনের মিশনে বেচারা হাতে গুলি খাওয়ার বিষয়টা বিবেচনা করে নিজের ঝুঁকি নিতে দ্বিধা করেনি ইহাম। মায়েরা হাতে বক্স নিয়ে এসে দেখে লোকটাকে যেভাবে বসে থাকতে দেখে গিয়েছিল ঠিক একইভাবে এখনো বসে আছে। আশ্চর্য হলো মায়েরা। কপাল কিঞ্চিত করল খানিক। এই লোক কি নড়াচড়াও করেনি খানিক? সে যে ঘরে এলো এটা কি মানুষটা বুঝতে পারছে? কোনো সারা শব্দও তো দিচ্ছে না। আজব পাথর টাথর হলো নাকি? মায়েরা গলা কাশল। তবুও কোনো হেলদোল হলো না ইহামের মাঝে। সে তখনও বিছানার উপর বসে হাঁটুতে দুই হাত ভর দিয়ে মাথাটা ঝুঁকিয়ে রেখেছে নিচের দিকে। মায়েরার ভালো লাগলো না। বিরক্ত হয়েই আরও এগিয়ে গেল। দেখি হাতটা দিন, বলে সে বিছানায় বসল। ইহামকে কোনো শব্দ টব্দ কিংবা নড়তে না দেখে গলার আওয়াজ বাড়াল মায়েরা। কি হলো, হাতটা দিন। এবার ইহাম মাথা তুলে তাকালো। চোখে মুখের ভাব কেমন বিষাদ গম্ভীর। শান্ত ধারালো কণ্ঠে বলল, এটা রেখো, তুমি অনুষ্ঠানে যাও, আমি করে নিব। মায়েরা তীক্ষ্ণ চোখে তাকালো ইহামের দিকে। দৃষ্টি তার স্থির। সে সেভাবে তাকিয়ে ইহামের হাতটা এগিয়ে আনলো নিজের দিকে। ইহাম চকিতে তাকিয়েছে মায়েরার দিক। মেয়েটা তখন আলতো হাতে ভিজে তুলো দিয়ে শুকনো রক্ত পরিষ্কার করছে। মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ব্যথাটা তার নিজের হাতে লেগেছে। মায়েরা, এত দুঃখী হওয়ার কিছু নেই। খুব বেশি কাটেনি। একদম কথা বলবেন না আপনি।
দেখছি হাতের কাটাটা গভীর, তবুও বলছেন কিছু হয়নি, বেশি কাটেনি। মানুষ থেকে কি গন্ডারে পরিণত হয়েছেন নাকি, যে ব্যথার্তথা গায়ে লাগে না? পানি ভর্তি চোখ নিয়ে মায়রার উচ্চস্বরে বলা কথাগুলি শুনে হাসি পেল ইহামের। তবে ঠোঁট প্রসারিত করে সেটা প্রকাশ না করে বরং গম্ভীর আওয়াজ তুলল। বেয়াদবের মতো কথা বলছো কেন? আপনার কাছে কি আমি এই জীবনে আদবি হতে পারবো? কারো কিছুই বুঝেন না আপনি, অথচ মূর্খ গবেট বলে ডাকেন আমায়। কারো ভেতরের অনুভূতি কিছুই কি বুঝতে চান না আপনি? ইহাম শান্ত হল। নির্মল দৃষ্টিতে তাকিয়ে দেখল মেয়েটা নাক টেনে টেনে কেঁদে যত্ন করে তার হাত পরিষ্কার করছে। ডান হাতটা বাড়িয়ে দিয়ে কপালে আসা চুলগুলি কানের পিছনে খুঁজে দিল। ছুবেন না। আপনার ছোঁয়ার দরকার নেই। আপনার আধভাঙ্গা জীবনে থাকার দরকার নেই আমার। যেখানে আপনি আপনার জীবনের নিশ্চয়তা দিতে পারেন না, সেখানে আপনার সাথে থেকে আমি কষ্ট পাবো নাকি? আর থাকবো না আপনার সাথে। একদম জানে মেরে ফেলবো মায়েরা এমন ধরনের কথা বললে। মায়েরা লাল চোখ নিয়ে ইহামের দিকে তাকায়। খুব কাঁদতে ইচ্ছা হচ্ছে। কাটা হাতটা দেখলেই ফুপাতে মন চাইছে। ভেতরটা জ্বলছে। মার আমারই তো আপনার কাজ। নিজে মরবেন, মানুষকে মারবেন, এটাই তো আপনার দায়িত্ব। চটে গিয়ে ইহাম মায়রার উন্মুক্ত চুলের পিছনে আঙ্গুল গুজে দিয়ে মায়রাকে টেনে আনলো নিজের খুব কাছে। কপালে কপাল ঠেকিয়ে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, এত কথা শুনতে চাই না আমি। আর কখনো সব কথা বলবে না। শুধু এতটুকুই জানি। মায়রা আবেগী হয়ে আরো জোরে কাঁদে। চোখ বন্ধ করে নিজের ধরফর বুকের কষ্ট নিয়ে ফুপায়। এই মেয়ে তোমায় মেরেছি? তবে এত কান্না করছো কোন? কান্নার কারণে জবাব দেয় না মায়েরা। দাঁত চেপে ইহাম বলে উঠে, ঠিক আছে একা ঘরে কাঁদো, তবে যাচ্ছি আমি। ইহাম উঠতে চাইলে মায়েরা তার হাত টেনে ধরে। শরীরের ক্ষীণ শক্তি দিয়ে তার এতটুক শক্তি বসাতে পারে না দৃঢ় ইহামকে। সে থামবার মতোই দাঁড়িয়ে আছে। মাথা খানিক নুইয়ে দেখে চলছে মায়েরাকে। মায়েরা মাথা উঁচু করে তাকায় ইহামের চোখের দিকে। মেয়েটার অভিমান বুঝে ফোঁস করে দম ছেড়ে ইহাম নিজের কাটা বা হাতের তর্জনী আর মধ্যমা আঙ্গুল উঁচু করল। সেটা বাড়িয়ে দিয়ে মায়েরার চোখের পানি মুছে চুপচাপ নিচে বসল। এক পা ভাঁজ করে আরেক পা লম্বা করে ফ্লোর লেপ্টে রেখে বসল, যেন নিচে ক্লান্ত ভঙ্গিতে ছেড়ে দিয়েছে পা। মায়েরা তখনও বিছানার উপরে বসা। ইহামের দিকে করুণ অভিমানী হয়ে তাকিয়ে থাকে। ইহাম নির্লিপ্ততা ভঙ্গিতে মায়েরার কোলে মেলে ধরে নিজের কাটা হাত। ইশারায় হাত দিয়ে বুঝায় কি করার দরকার তা যেন করে। মায়েরা রক্ত দেখতে পারে না, তবুও ইহামের হাতের রক্ত মুছে দিচ্ছে বহু কষ্টে। বুক থরথর করছে তার। চোখ দিয়ে তখনও টিপটিপ বৃষ্টি ঝরছে। মনে পড়ছে সেদিন বান্দরবন যখন ইহাম নিজের হাত নিজে ড্রেসিং করছিল, তখন তাকে সাহায্য করতে বলায় কি অকপটে বারণ করেছিল সে। অথচ আজ এই হাত দেখে তার শরীর কাঁপলেও লোকটার অপ্রকাশিত ব্যথা তার অন্তরে আঘাত করছে। ইহাম কেমন গম্ভীর রাশভারী কণ্ঠে বলে উঠল, আর একটুও যদি কান্না করো তবে ঘর ছেড়ে বের হয়ে যাব মায়েরা। এবার বিরক্ত লাগছে তোমার কান্না। অভদ্রের মতো কান্না করো না। ইহামের নিষেধাজ্ঞা খুব সুখকর হলো না মায়েরার জন্যে। নিঃশব্দেই সে চোখের ধারা বিসর্জন দিতে ব্যস্ত। বারবার নাক টানছে সে। কান্না চেয়েও আটকাতে পারছে না। ইহাম দেখল মায়েরার কান্না থামানোর প্রচেষ্টা। মেয়েটা যে কান্না থামাতে পারছে না তা সে বেশ বুঝতে পারছে। মলম লাগিয়ে মায়েরা হাতে একটা ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়েছে। মেয়েটার চোখ দিয়ে এখনো থেমে থেমে পানি পড়ছে। ব্যান্ডেজের গিট দেওয়া শেষ হতেই ইহাম দুই হাত দিয়ে মায়েরার কোমর পেঁচিয়ে নিল। কোমরের দুই পাশে আলতো হাতে মায়েরারকে আরেকটু টেনে আনলো নিজের দিকে। ইহাম তখনও নিচে বসে আছে। নিজের শরীরটা আরেকটু মায়েরার সাথে মিশিয়ে শীতল কণ্ঠে বলল, রাগ করেছ? মায়েরা জবাব দেয় না, মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ইহাম ম্লান হাসল। মায়েরার চিবুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে মুখ ফিরায় তার দিকে। কন্দনরত মেয়ের দৃষ্টি তখনও অন্যদিকে। এবার শক্ত গলায় ইহাম বলে, বেয়াদব মেয়ে, আমার দিকে তাকাও। মায়েরা তৎক্ষণাৎ ইহামের দিকে তাকায়। শান্ত স্নিগ্ধ সেই চাউনি। ইহাম ধ্যান ধরে তা দেখে। জানেনি আমি বেয়াদব অভদ্র, তবে এভাবে বারবার বলতে কেন হবে? ডাকছেন তাকাবো না জানেন, তবুও সেই আশা করছেন কেন? আমি না অভদ্র বেয়াদব? এক গালে হেসে উঠে ইহাম। মায়েরা দেখেও চোখ ফিরিয়ে নেয়। তার ভেতর এখনো জ্বলছে, সাথে রাগও হচ্ছে। দেখেছ কত বেয়াদবের মতো তর্ক করছো? দূর সরুন তো, আমিই চলে যাচ্ছি। মায়েরা উঠতে চাইলেও পারে না, কারণ তার পায়ের কাছটা ইহাম শক্তভাবে বসে আছে। একটু নড়তেই তার কোমরের কাছে ইহামের হাতের বাঁধন আরও দৃঢ় হয়। সঙ্গে সঙ্গে জমে যায় মায়েরা। নড়াচড়া বন্ধ করে চুপটি করে থাকে। ইহাম মায়েরার কোলে মাথা রাখল। মেয়েটা কেঁপে উঠল। তার এই স্বল্প কম্পন অনুভব করল ইহাম। নিগুড় হেসে কোমল কণ্ঠে বলল, তোমার কিছু বলার থাকলে আমায় বলতে পারো মায়েরা, আমি শুনছি। কিন্তু এরপরে আর আমার এই বিষয় নিয়ে তুমি কিন্তু কিছু বলতে পারবে না। তখন কিন্তু সেটা ভালো হবে না।
মায়রাকে চুপ থাকতে দেখে ইহাম ঘাড় উঁচু করে তাকালো ওর মুখের দিকে। মেয়েটার মন মরা মুখ দেখে থুতনি রাখল কোলে। উরুপিণ্ডে শক্ত চোয়াল স্পৃষ্ট হতেই সারা শরীর শিউরে উঠল মায়রার। শিরশিরে শিহরণ তাকে ছটফটে করে দিল। এই মায়রা, তাকাও না এদিকে। অতি কোমল কণ্ঠ পেয়ে ধীরে তাকায় মায়রা। মোলায়েম দৃষ্টি পেয়ে নির্বিঘ্নে বলে উঠল, আমি মায়ের কথায় সমর্থন করি। ইহাম হেসে উঠল মায়রার ঘোরপ্যাচ কথায়। মেয়েটা হয়তো ম্যাচিওরের ধাপে আছে। কিভাবে ইঙ্গিত দিয়ে বলে ফেলল। মায়রার কথার ইঙ্গিত বুঝতে কষ্ট কিংবা সময় কিছুই ব্যয় হলো না ইহামের। তবুও মৃদু কণ্ঠে সরলভাবে বলল, তুমি কি বলতে চাও তা সরাসরি বলো মায়রা। আপনার জীবন নিয়ে আমরা সবাই চিন্তায় থাকি। আপনায় নিয়ে সবসময় আপনার পরিবার ভয় থাকে, সেটা আপনি বুঝেন? তুমিও ভয় পাও? না পাওয়ার কি পেলেন আপনি? ভালো লাগছে না আমার আপনার এই হেয়ালি। সরুন, আমি চলে যাই। উহু, বললেই হবে নাকি? আমাকে নিয়ে ভয় পাও কি না জানতে হবে না আমার? যদি বলি পাই তবে কাজটা ছেড়ে দিবেন আপনি? ইহামকে চুপ থাকতে দেখে আগ্রহ হলো মায়রার। আরো কৌতূহলী হয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হলো বলছেন না যে? আপনি আপনার জবটা ছাড়বেন তো তবে? ইহাম মায়রার প্রশ্নের উত্তর দিল না। বিচলিতও হল না। শান্ত স্বাভাবিকভাবে প্রশ্ন করল, আমার চাকরি নিয়ে তোমার সমস্যাটা কোথায় বলো তো মায়রা? এটা আমার প্রশ্নের জবাব না ক্যাপ্টেন সাহেব। তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আগে আমার উত্তর দাও। মায়রা নির্বাক হয়ে ঘাড় নিচু করে তাকিয়ে আছে ফ্লোরে বসা ইহামের দিকে। লোকটা প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দুই বাহু এখনো তার কোমর আগলে রেখেছে। কি হলো, উত্তর দাও। আপনাকে নিয়ে। আমার লাইফ রিস্ক নিয়ে, তাই তো? মায়রা জবাব দিল না। গম্ভীর মুখে ইশারায় সমর্থন জানালো। তখন তুমি বললে জীবনের নিশ্চয়তার কথা। তুমি তোমার জীবনের নিশ্চয়তা দিতে পারবে? কিংবা অন্য কেউ? নিরুত্তর রয় মায়রা। তার যা বুঝার বুঝে গিয়েছে সে। এই লোক এখন তাকে যুক্তি দিবে। নীতি কথা বলে বুঝিয়েও ফেলবে। যুক্তি দেখাতে এই লোক ভালো পারে কিনা মানুষকে বুঝিয়ে ফেলতেও খুব ভালো সক্ষম এই ধূর্ত প্রকৃতির লোকটা। মায়রা নাকচ করে উঠতে চাইলেই জোর হাতে ইহাম তার কোমর ঠেসে ধরল বিছানার সাথে। কঠিন গলায় শাসিয়ে জানালো, এই বেয়াদব মেয়ে, আমি কথা বলছি দেখছো না? তোমার কি মনে হচ্ছে আমি আউলফাউল কথা বলছি তোমাকে? আম সিরিয়াস মাথামোটা। চুপ করে বসে কথা শুনো। মায়রা থমথমে মুখ নিয়ে বসে থাকে। ইহামের চোখের দিকে আর তাকায় না। কড়া গলায় বলে উঠে ইহাম, এক সেকেন্ডের জন্যেও যদি চোখ ফিরিয়েছ না তবে তোমায় আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব বেয়াদব মেয়ে। এদিকে তাকাও। মায়রা বাধ্য মেয়ের মতো নিভৃতে তাকায় এদিকে। ইহাম তার ক্রোড়ে আলতো ঠোঁট বুলায়। শান্ত শীতল কণ্ঠে জানায়, এক জীবন মানুষের কোনো নিশ্চয়তা নেই। তুমি আমি কেউই নিজের জীবনের নিশ্চয়তা দিতে পারবো না। তাই বলে এই তুচ্ছ কারণে জব ছাড়তে বলাটা উদ্ধতপূর্ণ আচরণ। সেটা তুমি হও কিংবা আমার মা। আমরা ডিফেন্সের এক একটা সৈনিক মরণের ভয় ট্রেনিং এই ছুড়ে ফেলেছি। আমাদের ভেতরে যা আছে তা সবটাই দেশাত্মবোধ, স্বদেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা, দেশের যাবতীয় সব কিছু রক্ষার অঙ্গীকার। আমরা বোধহয় পরিবারের থেকে আমাদের দায়িত্বকে বেশি সময় দেই। কিন্তু সেটাও তো আমাদের পরিবারের জন্যই। এটাও আমাদের পরিবারের অংশ। একটু ভাবো তো মায়েরা, আমাদের কারণে তোমরা সবাই প্রতিতে জীবনযাপন করতে পারে। নিজেদের পরিবার নিয়ে সুখে থাকতে পারে নির্বিঘ্নে, যদি বুকের ভেতর থাকে দেশ, দেশের নাগরিকের প্রতি ভালোবাসা কিংবা নিজের প্রতি সম্মান। তবে এইটাই কেন নয়? আমি আমার জবে প্রশান্তি পাই, আমার আনন্দ থাকে আমার প্রতিটি কাজে, প্রতিটি দায়িত্বে। মানুষকে একদিন না একদিন তো মরতেই হবে। তবে সেটা সম্মান কিংবা গৌরবেরই বা কেন নয়? আমি আমার কাজ নিয়ে অহংকার বোধ করি, তৃপ্তি পাই। নিজেকে এই আনন্দময় কাজে নিয়োজিত রেখে আমার নিজের প্রতি নিজের সম্মান, শ্রদ্ধা হয়। আমি মরতে চাই বীরের সাথে, যেখানে মিশে থাকবে আমার সম্মান, আমার গৌরব। মায়েরা নিস্তব্ধের মতো বসে আছে। এই লোকটার ভেতরে যা আছে তা যেন কেবলই অপরিবর্তনীয় এক কঠিন সিদ্ধান্ত। যেন নিজের পরিবারের সঙ্গে একাকার করে নিয়েছে দেশকে। ডিফেন্সের মানুষগুলি এমন হয় কেন? নিজেদের ব্যক্তিগত জীবন থেকে তাদের মূল্য যেন তাদের উপর অর্পিত দায়িত্ব। মায়েরার এই কাজ নিয়ে কোনো অমত কিংবা দ্বিধা নেই। কিন্তু তবুও ইহামের লাইফ রিস্কের বিষয়টা তার মনের খচখচে জায়গা। ইহামের এত বোঝ, এত কথা শুনে বুঝেও যেন সে শুনতে পারছে না, বুঝতে পারছে না। কিন্তু বেশ উপলব্ধি করতে পারছে এই মানুষটাকে। ইহাম নিজের দুই হাত কোমর থেকে সরিয়ে আনল। মায়েরা তখনও তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ইহাম আলতো করে নিজের হাতের মুঠোয় ওর হাত দুটি পুড়ে নেয়। নরম মোলায়েম গলায় বলে, মায়েরা, তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আমার ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব অবশ্যই তোমার কাছে থাকা উচিত। আমার কথায় হয়তো তুমি বুঝতে পারছো আমার ভেতরের কথাগুলি। বিস্তারিত বলার প্রয়োজন বোধ করছি না আমি। আমি আশা করব এরপর আর কখনো অন্তত এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে ঝামেলা না হোক।
একজন ক্যাপ্টেনের স্ত্রী হিসেবে তোমার উচিত নিজেকে শক্ত করা। হতে পারে তুমি বয়সে এখনো ছোট, কিন্তু আস্তে আস্তে এই অনুভবগুলি তোমায় বৃদ্ধি করতে হবে। আমার জন্যে নিজেকে সবসময় তুমি গর্ববোধ করবে, কখনোই চোখের পানি নয়। এবং কি আমার দায়িত্বে থাকাকালীন কিছু হলে তুমি কান্না না করে মনে মনে একজন বীর শহীদের স্ত্রী হিসেবে সবসময় গৌরবে মাথা উঁচু রাখবে। ফুপিয়ে কেঁদে উঠল মায়েরা। ইহামের কথার গভীরতা অনুভব করল সে। তবুও মন যে আশঙ্কায় ডুবে আছে। বুকটা চিপে আছে হারানোর শঙ্কায়। ইহাম চটজলদি বিছানায় উঠে বসে কানের নিচে পুরু হাত গলিয়ে দেয়। বৃদ্ধাঙ্গুলি দিয়ে গালে আলতোভাবে বুলায়। ত্রাসে বলে, শরীর খারাপ হবে মায়েরা, প্লিজ আর কেঁদো না। এত নরম হলে কিভাবে চলবে? তুমি কি বুঝতে পারছো না আমার কথার মানেগুলি? মায়েরা পেশিবহুল বাহুতে খামছে ধরে। ও অবস্থাতেই অধৈর্য হয়ে বলে, আমি আপনার সব কথা বুঝতে পারছি ক্যাপ্টেন সাহেব, তবে আমার মন মানতে চাইছে না কেন বলুন তো? আমার ভেতরটাকে কিভাবে বুঝাব আমি? ইহাম চট করে মায়েরাকে নিজের বুকের সাথে চেপে ধরল। একটু সময় নিল। মায়েরা তখনও একটু একটু করে ফুপাচ্ছে। আর একটু সময় দেওয়ার পর মেয়েটার ফুপানো বন্ধ হলে দৃঢ় গলায় জানায় ইহাম, মায়েরা এখন অবুঝের মতো করছো তুমি। এমন করলে আমি কঠোর হতে বাধ্য হব। প্লিজ শান্ত হও। দেখো তুমি যেমন তোমার প্রিয়জনদের নিয়ে চিন্তায় থাকো, বাকিরাও তো থাকে তাই না? সবাই সবার কাছের মানুষদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকে। এটা স্বাভাবিক। আমরা আছি এই জন্যেই। তোমাদের নিরাপত্তার জন্যে আমরা আছি। তোমাদের অরাজকতা, যুদ্ধ, সন্ত্রাসবাদ থেকে শান্তিপূর্ণ জীবনের সুযোগ করে দিতে আমরা আছি। তোমার মতো যারা নিজেদের পরিবার নিয়ে চিন্তিত থাকে, দুষ্কৃতদের ভয়ে তটস্থ থাকে, আমরা কেবল সেগুলিকে অপসারণ করে তোমাদের সকলকে নির্বিঘ্নে জীবনযাপনের সুযোগ করে দেই। আর কিভাবে বুঝালে তুমি বুঝবে? দেশের একজন নাগরিক হিসেবে অন্যান্য নাগরিকদের প্রতিও আমার একটা দায়িত্ব আছে। আমার দায়িত্বকে তুমি সম্মান দিবে। আমার অর্জন নিয়ে তুমি গর্ববোধ করবে। বোকার মতো অযথা চিন্তা করে কান্না করবে তো মার খাবে আমার হাতে। আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে রেখেছে সেভাবেই হবে। এটা নিয়ে আর কখনো মাথা ঘামাবে না। বরং সবসময় আমার অর্জন হাসি মুখে মেনে নিবে। উষ্ণ বুকের গহ্বরে মায়েরা তলিয়ে গেল। নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। এই মুহূর্তে চেয়েও হয়তো খুব কার্যকর হচ্ছে না তা। তবে ইহামের কথার তাৎপর্য আছে। গভীরতাও স্পষ্ট, সজীব। অনেক কিছু নিজ নিজ মনে ভেবে শান্ত হওয়ার চেষ্টা করল মায়েরা। তাকে চুপটি করতে দেখে ইহাম বোধ হয় বুক থেকে আলগা করল। মুখোমুখি বসিয়ে বলল, আমি থাকতে তোমার কিছু হবে না। তোমার কিছু হতে দিব না। তোমার নিরাপত্তা, তোমার সেফটির দায়িত্ব আমার। একটা আঁচড়ও লাগতে দিব না। এই ভরসাটাটুক রাখো। আর আমাদের পক্ষ থেকে এই ভরসাটুক সবার কাছে পৌঁছে দিতেই আমাদের যত যা কাজ, যা দায়িত্ব। নিজেকে ফুটবল না করে একজন সাহসী সৈনিকের বউ হিসেবে নিজেকেও শক্ত কঠিন করো মায়েরা। মায়েরা জবাব দেয় না। কেমন নিশ্চল ভঙ্গিতে বসে থাকে কেবল। নিজের ঢাকঢোল কি নিজেই পিটিয়ে ফেললাম মায়েরা? আচানক কুচকানো মুখে বলা ইহামের এই কথা শুনে ফিক করে হেসে উঠল মায়েরা। কান্নার কারণে চোখ গুলি ফুলে উঠেছে। চোখে পানি রেখেই হাসছে মেয়েটা। কি স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। ইহাম এক ধ্যানে তাকিয়ে দেখল এই মেয়েটাকে। সে কিসের মায় পড়ল এই মেয়ের? কিভাবে এক মুগ্ধকর মায়ার বাহুডোরে তাকে বেঁধে নিয়েছে মেয়েটা নিমিষে। চোখে মুখে শীতল কণ্ঠে ইহাম বলে উঠল, একটা স্ত্রীর সান্নিধ্য কি পুরুষকে অনেকখানি বদলে দিতে পারে মায়েরা? তার কণ্ঠে কেমন একটা মুগ্ধতা, আচ্ছন্নতার ভাব ভেসে আসছে। মায়া মায়া দৃষ্টিতে মায়েরা গাঢ়ভাবে অবলোকন করল ইহামকে। এলোমেলো দৃষ্টিতে ইহামের চোখে মুখে ঘুরপাক খাচ্ছে তার নেত্রপল্লব। কি হয়েছে আপনার? বদলে গিয়েছেন মনে হয়। ওই যে আমার প্রশ্নের মাঝে তোমার উত্তর লুকিয়ে আছে। আপনি এভাবে কথা বলেন কেন? মনের কথা মুখে বললে কি ফোসকা পড়বে? সব সময় সব কথা বলতে হয় না। কিছু কথা, কিছু অনুভূতি লুকায়িত রাখলেই সৌন্দর্য বাড়ে। সময় হোক বলবো। ইহাম নিজের প্যাকেট থেকে রুমাল বের করল। ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, দেখি এদিকে তাকাও। কেমন যত্ন করে মায়েরার চোখের নিচের কাজল মুছে দিচ্ছে। আপনি কি এই কাজে এক্সপার্ট? মায়েরার প্রশ্নে ইহাম তার চোখে চোখে তাকালো। মিষ্টি হেসে জবাব দিল, এক্সপার্ট না হলেও কখনো কখনো সুযোগে হয়ে যেতে হয়। আফটার অল বউ বলে কথা। কি জানি সত্যি বলেন নাকি মিথ্যে। চোখের নিচ মুছতে মুছতে ইহাম আবারও প্রশ্ন করল, নারীর স্পর্শ পুরুষকে বদলে দিতেও সক্ষম। তবে কি কথা সত্যি? হুম। কারণ নারী চাইলে সব পারে। কিন্তু তুমি তো পারো না। কপাল কুঁচকে নেয় মায়েরা। ইহামের দিকে তার পূর্ণ দৃষ্টি। ইহাম এবার সোজাসুজি বসে জবাব দেয় এক অনাকাঙ্ক্ষিত, তুমি তো আমার এক রাতের ডোজেই জ্বর বাঁধিয়ে শরীর কাহিল করে বসে থাকো। মুহূর্তে চটে যায় মায়েরা। ক্ষীণ রাগ, লজ্জা, সংশয় মিলেমিশে একাকার হয়। হুট করে বুকের বা পাশে ধাক্কা দিয়ে উঠে ইহামের, আপনি অসভ্য, অভদ্র একটা পুরুষ। সরুন আমার থেকে।
মায়রাকে উঠতে না দিয়ে মিহি হেসে ইহাম তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। মাথায় হাত গলিয়ে দিয়ে টেনে আনে মায়রাকে। প্রগাঢ়ভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মায়রার ললাটে। আবেশে মেয়েটা চুপটি করে রয়। তার ভেতরের শিহরণকে মন দিয়ে অনুভব করে। মিষ্টি একটা অনুভূতি তার ঠোঁটে এক চিলতে হাসি হয়ে উদিত হয় অচিরে। অথচ সে ধারণাও করতে পারছে না কি ভয়ঙ্কর একটা ঘটনা তার জন্যে ওত মেতে আছে হিংস্র জন্তুর ন্যায়। দরজায় টোকা পড়তেই খানিক হকচকিয়ে উঠে দুজনে। মায়রা আর ইহাম নিজেদের থেকে অল্প দূরে সরে। কিঞ্চিত বিব্রত বোধ করে মায়রা আর চোখে তাকিয়ে দেখে ইহামকে। তার মধ্যে বাহির থেকে আবার শব্দ আসতেই চটজলদি করে মায়রা উঠে দাঁড়ায়। উন্মুক্ত বাঁধানো ছাড়া চুলগুলিকে দুই হাত দিয়ে পরিপাটি করে দরজা খুলল। ওপাশে শিরিন বেগমকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন চমকালো মায়রা। স্নেহময়ী কোমল হৃদয়ের ভদ্র মহিলাটা কি রেগে আছেন? মুখের হাবভাব এমন গম্ভীর বিষাদ কেন? মায়রাকে পাশ কাটিয়ে কঠিন মুখে ভেতরে প্রবেশ করলেন শিরিন বেগম। ইহামের নজর তখন দরজার দিকেই ছিল। সে নির্লিপ্ততা ভঙ্গিতে মাকে পর্যবেক্ষণ করল। না বিছানা থেকে উঠল আর না কিছু বলল। মায়ের কাঠিন্য মুখ দেখে বেশ বুঝতে পারল তিনি যে রেগে আছেন। সবটা উপলব্ধি করেও তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। বরং শান্ত ভঙ্গিতে বসে থেকে মায়ের দিকে গভীর চোখে তাকিয়ে রইল। তার এই নির্লিপ্ততা সংস্রবহীন ক্রিয়ায় নীরবে ফুঁসে উঠল মায়রা। শাশুড়ির নীরস মুখ দেখে তার নিজেরই খারাপ লাগছে। অথচ আপন ছেলেকে দেখো কিভাবে চুপচাপ তাকিয়ে রয়েছে। কেন এত কঠিন পাষাণ এই লোকটা? উঠে মার সাথে একটু ভালোমন্দ কথা বললে কি হবে? রেগে আছে কিনা জিজ্ঞেস করলে হবে কি? মায়েরা কটমট করে ইহামের দিকে তাকিয়ে নীরব রাগ ঝাড়ল। রাগ আর বিরক্ত মিলেমিশে একাকার হয়ে বিরূপ প্রভাব পড়ছে তার উপর। অগ্নিদৃষ্টিতে কেমন তাকিয়ে রইল ইহামের দিকে। মায়েরা মা কাউকে বলো এই ব্যথার ঔষধটা খেয়ে নিতে। তার শরীরে ব্যথা না ফুটলেও তাকে এভাবে দেখেও আমাদের মন শান্ত হবে না। তাই বলো এটা যেন খেয়ে নেয় সে। কটমট চোখে মায়েরা ইহামের দিকে তাকায়। শাশুড়ির কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ছেলের উপর অভিমান করে আছেন। অথচ ছেলেকে দেখো কিরকম শান্তভাবে বসে আছে। যেন এসব তার গায়ে লাগছে না। শিরিন বেগম আর চোখে ছেলের দিকে তাকান। চোখ মুখ আরও শক্ত করে মায়রার হাতে ঔষধগুলি ধরিয়ে দিয়ে গমগম কণ্ঠে জানান। মনে করে বলো যেন খেয়ে নেয়। শরীরকে তো শরীর মনে করে না, যেন পাথর হয়ে গিয়েছে। আমরা তো বাবা আর পাথর না, তাই আমাদের মনে দয়া মায়া বলতে কিছু আছে। হনহন করে শিরিন বেগম হাঁটা ধরলেন। অথচ আপন ছেলে নির্বিকার। দরজার কাছে আসতেই আচানক ছেলে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। শিরিন বেগম জানেন এটা ছেলের কাজ। তাই তিনি রাগ দেখিয়ে বলেন, ছাড় আমায়। মায়েরা কাউকে বলো আমায় যেন ছেড়ে দেয়, ভালোয় ভালোয়। মায়েরা হতবাক হয়ে একবার ইহামের দিকে তো আবার ঘাড় বাঁকিয়ে পিছনে শূন্য বিছানায় নজর দেয়। এই লোকটা মাত্র বিছানায় বসেছিল। তাহলে চোখের পলকে আবার দরজার কাছে গেল কিভাবে? বিস্ময় চোয়াল হা হয়ে থাকে তার। ঘরে এসে বসো মা। খবরদার আমি কারো মা না। কেউ যেন আমায় মা বলে না ডাকে। ঠিক আছে খালা আম্মা, ওখানে গিয়ে বসুন। ছেলের কথা শুনে শিরিন বেগম বাকহারা হয়ে হতবিহ্বলের ন্যায় ছেলে আর মায়রার দিকে মুখ চাওয়াচাওয়ি করে। এই ছেলে বলে কি? মা ডাকতে বারণ করেছে বলে খালা আম্মা ডেকে বসবে? ততক্ষণে অভিমানে মুখ ভোঁতা করে রাখা নিজের মাকে বিছানার কাছে টেনে নিয়ে গেল। জোর করে বসাতে চাইলে উনি রাগান্বিতভাবে তাকালেন ছেলের পানে। কড়া গলায় বললেন, সর তুই আমার থেকে। যে ছেলেকে মা ডাকতে নিষেধ করেছি বলে খালা আম্মা ডাকতে সময় নেয় না, এমন ছেলের দরকার নেই আমার। মায়েরা তোমার স্বামীকে বলো আমাকে ছেড়ে দিতে, নয়তো খারাপ হবে কিন্তু। তুমি যদি আমার কেউ না হও তাহলে মায়েরার স্বামী কি কলাগাছ ফেটে হয়েছে নাকি? শিরিন বেগম আহাম্মকের মতো ছেলের পানে তাকালেন। সুযোগ বুঝে ইহাম মাকে ঝাপটে ধরে বিছানায় বসিয়ে দিয়েছে। তখনের মতো নিজে ফ্লোরে হাঁটু মুড়ে বসে মায়ের কোলে দুই হাত চেপে ধরল। ইহাম নিজের মায়ের দিক তাকিয়ে দৃষ্টি ঘুরালো বিস্ময় তাদের দিকেই তাকিয়ে থাকা মায়েরার উপর। মানুষটার দৃষ্টি নজরে পড়তেই স্তম্ভিত ফিরল মায়েরার। সে কিছু একটা ভেবে নিঃশব্দে ঘর থেকে বের হওয়ার জন্যে পা বাড়াতেই পিছন থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল। কোথায় যাচ্ছ মায়েরা? এদিকে এসে বসো। তাকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে কঠিন গলায় আবারও বলে উঠল ইহাম। কি হলো, বসতে বললাম না? একবার শাশুড়ির দিকে তাকিয়ে আর কথা বাড়াল না মায়েরা। চুপচাপ করে গিয়ে শাশুড়ির পাশে বসল। শিরিন বেগম থমথমে মুখ নিয়ে আবারও নড়ে উঠলে ইহাম বলল, কি হয়েছে মা? মশা কামড়াচ্ছে? এমন করছো কেন? তুই ছাড় আমায় ইহাম। খবরদার কোনো কিছু বুঝাতে আসবি না আমায়। তোমায় আবার আমি বুঝাব? বুঝালেও বুঝো তুমি? কিছুদিন ভালো যায় তো আবার সেই আগের রোগে ধরে। আর কত বলো তো মা। দেখ আমি এত কথা বাড়াতে চাই না। তোর এই কাজ আমার ভালো লাগে না, শুধু এটা জানি। স্বার্থপর হচ্ছ। নরম দৃষ্টিতে তাকায় শিরিন বেগম। তিনি ভালো করেই জানেন ছেলে এখন কি বলবে। ছেলের মুখের দিকে তাকিয়ে রাগটা কেমন পানি হয়ে আসল। দ্রুত চোখ সরিয়ে নিলেন তিনি।
বললে না তো স্বার্থপরের মতো কথা বলছো না? আর তাকালেন না শিরিন বেগম ছেলের মুখের দিকে। সাহস পেলেন না নিজেকে নরম করে দিতে। ছেলে বারবার তাকে এভাবেই মানিয়ে নেয়। তাই শক্ত হওয়ার চেষ্টা করে জবাব দিলেন, মায়েরা সব পারে, স্বার্থপর হতেও জানে। তবে দেশের আর বাদবাকি মাগুলি, তারা কি করবে নিজেদের সন্তানের জন্যে? শুকনো ঢোক গিললেন শিরিন বেগম। মায়েরা কেবল অপলকভাবে অবলোকনের বিমূঢ় হল। ড্যাব ড্যাব করে দেখল শিরিন বেগমের গলা কাঁপছে, চোখের পাতা নড়বড় করছে। অপরদিকে মায়ের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে ইহাম, যেন ধৈর্যের সাথে মাকে বুঝাতে তৎপর সে। আমি জানি মা, তুমি অনেক সাহসী। স্কুলে থাকতে স্কাউটে নাম ছিল তোমার। আমাদের দেশের জন্যে কাজ করা নিয়ে তোমার তেমন কোনো আপত্তিও নেই। শুধু মাঝে মাঝে অতিরিক্ত চিন্তা থেকে বেঁকে বসো আর কি। আমাকে বুঝাতে আসিস না ইহাম। আমি বেশ ভালো করেই জানি আউবাউ নিয়ে তুই আমাকে খুব মানিয়ে ফেলবি। কিন্তু এভাবে আর হয় না। কেন হয় না? কিসের এত পিছুটান তোমাদের? তুই, তোর জীবন, চাকরিটা না করলেও কি মৃত্যু থেকে বাঁচতে পারবো নাকি আমাকে কেউ বাঁচাতে পারবে? সর বাবা, আমার কাজ আছে। মিথ্যে বলছো। তুমি আমার থেকে পালাতে চাইছো। উত্তর দিতে পারলেন না শিরিন বেগম। দৃষ্টি অন্যকে ঘুরিয়ে নিয়েছেন মুহূর্তে। দেশের জন্যে কাজ করতে পারা আমার ভাগ্যের ব্যাপার মা। তুমি যেমন তোমার সন্তান নিয়ে চিন্তিত, বাকি মাগুলিও নিজেদের সন্তান নিয়ে, প্রিয়জন নিয়ে চিন্তায় থাকে। তাদের নিরাপত্তা কাউকে না কাউকে তো দিতে হবে। সেই দলে আমি থাকলেই বা ক্ষতি কি? নিজের সন্তানের দিকটা চিন্তা করলে বাকিদের সন্তানের চিন্তা করলে না কেন? তুমি তো এমন না মা। আমাদের সবার কথা কত ভাবো। পরিবারটাকে কিভাবে দুই হাতে আগলে রাখো, সেভাবে দেশটাকেও তো আগলে রাখতে হবে মা। আমি আমার কাজে এক তিল পরিমাণ আফসোস করি না। পিছুটান নেই তা অস্বীকার করি না। আমাদের সবার পরিবার আছে। আমরা নিজেদের পরিবারকে ভালোবাসি, সেই সাথে দেশে বাস করা বাকি পরিবারগুলিও আমাদের। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব মা। প্রতিটা মিশন সাকসেসফুল হওয়ার পরের আনন্দ আর তৃপ্তির বিষয়টা তোমরা সাধারণ মানুষ টের পাবে না। প্রতিটা কাজ সম্পূর্ণ করার পর মনে হয় পরিবারকে আরেকটা বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেছি। তোমাদের মতো মা যারা নিজেদের পরিবার সন্তান নিয়ে উদ্বিগ্ন থাকে, তাদের আশ্বাস দেওয়া কি আমার উচিত না মা? যেখানে আমি আমার হৃদয়ের গভীর থেকে আমার দায়িত্বটাকে ভালোবাসি, সেখানে তোমাদের এসব মানায় না। আমি চাইব দেশের আদর্শ একটা মা, একটা পরিবার হয়ে সবসময় তোমরা আমার কাজকে সম্মানের সাথে মেনে নিয়ে গর্ববোধ করবে। একজন সৈনিকের পরিবার থেকে এই ধরনের কথা আশা করা যায় না মা। তোমাকে আর কতবার বুঝাবো বলো তো? শিরিন বেগম নিরুত্তর থাকেন। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে উনার। ছেলে যে এই কাজটাকে কতটা ভালোবাসে তিনি তা খুব জানেন। তিনি বিরোধীও করেন না তেমন, তবে মাঝে মাঝে ছেলের জীবনের আশঙ্কা উনাকে ভঙ্গুর করে তুলেন। মা, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার অনুপস্থিতিতে এই বদলটাকে কে সামলাবে? দেখো গাধার মতো কিভাবে কাঁদছে। ফুপিয়ে ফুপিয়ে মায়রার কান্না আরও বাড়ল। সেই সাথে শাশুড়ির চোখের পানিও পড়ছে অনর্গল। ইহাম তাকিয়ে দেখল তার জীবনের গুরুত্বপূর্ণ দুইটা নারীকে, যারা তার জীবনের আশঙ্কায় ছটফট করছে। প্লিজ মা, কান্না থামাও। এসব কান্না কাটি একদম ভালো লাগে না আমার। শিরিন বেগম ছেলেকে কিছু বললেন না, তাকালেনও না সেদিকে। পাশ ফিরে মায়রার দিকে নজর রেখে চোখের পানি মুছে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, কান্নাকাটি করে লাভ নেই মেয়ে। এক বীরের স্ত্রী হয়েছ তুমি। এসব মানায় না। যত কাঁদবে তত বুঝিয়ে নিবে এই ছেলে। কোনো ফায়দা হবে না। তার ভেতরে দেশকে নিয়ে সিদ্ধান্ত কিংবা ভালোবাসা কোনোটাই বদলাবে না। বীরের স্ত্রী হয়েছ যখন অনেক কিছু ত্যাগ দিতেই হবে। কেঁদো না আর। এই হতচ্ছাড়াটাকে পাঞ্জাবি দিয়ে তৈরি হয়ে অনুষ্ঠানে আসতে বলো। মায়রার ভিজে গালটাকে আবার মুছে দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। ছেলেকে এক প্রকার পা দিয়ে বেধা মেরাই হনহন করে ছুটে গেলেন তিনি। শাশুড়ি কথার গভীরতায় মায়রা আরও ফুপিয়ে কাঁদতে শুরু করেছে। ইহাম ম্লান হেসে ফোঁস করে দম ছাড়ে। আবার তাকায় মেয়েটার দিকে। এত কাঁদতে পারে কিভাবে এই মেয়ে? একটু আগেই না কতক্ষণ ফ্যাচ করে কান্না করল। এখন আবার শুরু করেছে ডিপ মেশিন। নিচ থেকে উঠে ইহাম বিছানায় বসল। দুই হাত দিয়ে মায়রাকে আগলে ধরতে চাইলে মেয়েটা আবার তোত্তারামি করে হাত সরিয়ে নিল। নাক টেনে বলল, আমি কেন ত্যাগ করব? কিছু ত্যাগ করতে পারবো না আমি। কোনো বীরের বউ হতে পারবো না। এত উদারতা নেই আমার মাঝে। চলে গেলে তো আর ত্যাগ ত্যাগ করতে হবে না। মুহূর্তে বিদ্যুৎ বেগে নিজের সাথে শক্তভাবে ঝাপটে ধরল ইহাম। দাঁত চেপে বলল, বলেছি না একদম জানে মেরে ফেলবো। এই কথাটা যেন আর না শুনি মুখে। কত তোত্তারামি করবে বেয়াদব মেয়ে। চারিদিকে যখন আনন্দ হৈহল্লোর আওয়াজ বাড়িটাকে মাতিয়ে তুলেছে, শিফু তখন প্যান্ডেল থেকে অনেকটা দূরে নীরবে ফুপাচ্ছে। মেয়েটা কষ্টগুলিকে চেপে রাখতে গিয়েও ব্যর্থ হচ্ছে। কিন্তু মন থেকে তো চাইছে, আপ্রাণভাবে চেষ্টা করছে নিষিদ্ধ আবেগের চেয়ে পরিবারকে মূল দিতে।
কিন্তু বারবার কেন নিজের অগাধ দৃঢ় মনোবাসনা থেকে পিছলে যাচ্ছে সে? এই কারণেই কষ্টটাকে কি আরো বেশি ভাবে অনুধাবন করতে হচ্ছে তাকে? উফ, ভেতরটা জ্বলে যাচ্ছে একদম। আর সহ্য করা যায় না। মাঝে মাঝে তো মনে হয় এই কষ্টের চেয়ে মরণ ভালো হবে। কিরে, তুই এখানে কি করছিস? হঠাৎ মোটা পুরুষালী কণ্ঠে কেঁপে উঠে শিফু। বুক ধড়পড় করে উঠে তার। দ্রুত চোখ মুছে নিজেকে ধাতস্থ করার চেষ্টা চালায় সে। হাত চার এর দূর থেকে আবারও ভেসে আসে। শিফু, তুই কি কাঁদছিস? নাক টেনে চোখের পানিটা যত্ন করে মুছে নেয় শিফু। হাসার বৃথা চেষ্টা করে জানায়, আরে না হাসিব ভাই, এদিকে এসেছিলাম একটা ফোন কল অ্যাটেন্ড করতে। তখনই কোথা থেকে একটা পোকা এসে পড়েছে হয়তো চোখে। সে কি রে, আয় এদিকে আয় তো দেখি। হাসিব এগিয়ে গেল শিফুর কাছে। ছেলেটার হাতে তখনও ভিজে গামছা বাঁধা। খানিক ফুলেও আছে হয়তো। তেমন কিছু হয়নি ভাই, পোকা বের করেছি। কিন্তু সেই জ্বালাটা এখনো রয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, তোমার হাতের ব্যথা কমেনি এখনো? শিফুর হাসি হাসি মুখের প্রশ্নটা শুনে হাসিবুল্লাহ কেমন চুপসে যায়। উস্ক ভঙ্গিতে ইতস্ততার সাথে জবাব দেয়, এই সামান্য আছে আর কি। সত্যি করে বলো তো। একটু থেমে শিফু চোখের কোনায় আঙ্গুল ঠেসে পানিটুক মুছে আনে যত্ন করে। হাতে কিভাবে ব্যথা পেয়েছিলে? শুধু ঘুমানোর কারণে নাকি অন্য কিছু? সূক্ষ্ম চোখে হাসিবুল্লাহ পরখ করে শিফুকে। মেজাজ তার কটকটে। অসন্তোষ নজরে তাকিয়ে দেখল শিফুকে। একদম ভাইটার মতো চালাক আর ধূর্ত হয়েছে এই মেয়েটা। বড় হলে না জানি কেমন হয়। গড়গড় করে মনে হলো কাল রাতের অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথাটা। হুট করে দরজা ঠেলে আসা বিশাল দেহী মানুষটা কেবল অভিজ্ঞ হাতে তাকে মুষড়ে ধরেছিল নিষিদ্ধ কিছু ছোঁয়ার অপরাধে। সাময়িক বাহিনীতে দক্ষ পটু শক্তিশালী হাতটা তার কাছে বিষাক্ত লেগেছিল। সে কি যন্ত্রণা মনে হলেই শরীর কাঁপিয়ে হাতের ব্যথা বাড়ে। ধরফরিয়ে উঠে হাসিবুল্লাহ। তীক্ষ্ণ চোখে তাকায় শিফুর দিকে। মেয়েটা যে কিছু একটা আজ করতে পারছে সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে। চালাক কি না? তুই বলতে চাইছিসটা কি রে শিফু? তুমি যত যাই বলো, আমার মনে হচ্ছে তুমি কালকে রাতে ভয়ঙ্কর কোনো বাঘের থাবায় পড়েছ। সেটা আর কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু পারছি। চুপ কর। তুই বেশি বুঝিস না। তোদের মেয়েদের এই এক সমস্যা। সব সময় এক লাইন বেশি বুঝিস তোরা। ওদিকে চল, সবাই অনেক মজা করছে। প্যান্ডেলে আয়। বাসন্তী কালার পাঞ্জাবির হাতাটা গুটাতে গুটাতে ইহাম বাড়ির সদর দরজা দিয়ে বের হচ্ছিল। তার এমন আকর্ষণীয় রূপ দেখে থমকে গিয়েছে মায়েরা। কেমন অভিভূত নয়নে ওই ভয়ঙ্কর সৌন্দর্য দেখে চলছে এক বলিষ্ঠ মানবের আভিজাত্যের লেপন, যার আদলে মিহি গৌরবের জৌলুস যার আশপাশ থেকে কিরণ দিচ্ছে। সেই ফর্সা গায়ের রংটা যেমন মিশে গিয়েছে, বা হাতে প্যাঁচানো মোটা ব্যান্ডেজটাও যেন বড্ড লোভনীয় আকর্ষণীয় ভাবে ফুটে উঠছে। মায়েরা এক নজরে বিস্ময় মোহের সাথে জড়িয়ে নিয়েছে ওই লোকটার সৌন্দর্যের দৃশ্যটুক। আচ্ছা, ছেলেরাও কি আগুন সুন্দর হয়? কিন্তু তার যে মনে হচ্ছে ওই লোকটাকে যেন স্বয়ং আগুন লাগছে। কাছে গেলে এই বুঝি ঝলসে দেয়। মাঝারি আকারের চুলগুলিতে হাত বুলাতে বুলাতে ইহাম মায়রার কাছে এগিয়ে এলো। এই ঝলসানো আগুনকে সামনে আসতে দেখেই নিঃশ্বাস থমকে গেল বুক পিঞ্জিরায়। সবটাই তীক্ষ্ণ নজরে দেখে মুচকি করে হাসল ইহাম। মায়রার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ক্ষীণ গলায় বলল, কি ম্যাডাম, কি দেখছেন এভাবে তাকিয়ে? ঘোর লাগা কণ্ঠে আরো ছটফটিয়ে উঠল মায়রা। মধুমেয় এক অস্থিরতায় ব্যাকুল চিত্ত ফুটে উঠল তার মাঝে। হাসপাস করা ভেতরটা নিয়ে মুহূর্তে চোখ নামিয়ে দৃষ্টি নত করল সে। কি হলো বললে না তো, কি দেখিছিলে? কেমন মোহাচ্ছন্ন ভাবেই মায়েরা জবাব দিয়ে বসল, আপনায়। বেয়াদবের মতো নিজের স্বামীকেই চোখ দিয়ে গিলে খাচ্ছিলে? সচকিতে মায়েরা চট করে তাকালো। চোখে মুখে তার প্রশ্নাত্মক ইঙ্গিত। হৃদয়ের মাঝ বরাবর সরু রেখা এঁকেছে সুনিপুণ রূপে। এই লোকটা সবসময় এমন? কোমলতা যেন পুষায় না উনার বিস্ময়ের সহিত প্রশ্ন করল, আশ্চর্য তাকিয়েছি বলে কি চোখ দিয়ে গিলে ফেলা হলো? নয়তো কি মাথামোট? আপনার মতো ভুজুংভাজুং চিন্তা ভাবনা তো আর সবার নেই। তাই আপনার মতো ভাবতেও পারে না। সামান্য তাকিয়েছি বলে কি নিজেকে যা খুশি ভেবে নিবেন নাকি? তোমার জামাই তো তেমনই। দেখতে হবে না কে সে। পাঞ্জাবির কলারটা ভাব নিয়ে টেনে ধরতেই বিরক্তে মায়েরা মুখ ভেঙচালো। ঢং ঢং দেখবে বউ? রাতে জোরালো ঢং দেখাবো তোমায় আমার মিসেস পিচ্ছি চৌধুরী। আপনার ঢং আপনি দেখতে থাকুন, আমার কোনো ইচ্ছা নেই। মায়েরা চলে যেতে নিলেই ইহাম সন্তর্পণে তার বাহু টেনে ধরল নিজের সাথে। আশপাশ তাকিয়ে ঘাড়টা খানিক মায়েরার দিকে ঝুঁকিয়ে হিসহিস আওয়াজের বলল, আমার ভয়ঙ্কর হামলার জন্যে তো তোমাকে লাগবে মাথামোটা। নিজের ঢং নিজে একা দেখব কি করে? ঢং দেখানোর জন্যে হলেও তো কাউকে দরকার বলো। আর আমার সেই কেউটা তুমি মিসেস পিচ্ছি চৌধুরী। ইহাম ঠোঁট কামড়ে হাসতে হাসতে চলে গেল স্টেজের দিকে। আর মায়েরা তখনও হতবিহ্বলের মতো বিমূঢ়ভাবে তাকিয়ে আছে সেই দিকে। এই লোকটা তো দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত তখন ঘড়ির কাঁটা 12টার ঘরে।
উঠানের এক পাশে বাবুর্চি দিয়ে বড় ডেকচিতে বিরিয়ানি রান্না করা হয়েছে। করিমুল্লাহ সিদ্দিক গ্রামের বিত্তবান লোক। তিনি গ্রামের হিসেবটা জানেন। তাই এত রাতেও বড় বড় 3 ডেকচি বিরিয়ানি রান্না করিয়েছেন বাবুর্চি দিয়ে। কারো যেন কমতি না হয় সেদিকেই নজর উনার। কাল বিয়ে বরযাত্রী উনি কম নিতে চান। কম কম করেও 50 জন হয়ে গিয়েছে। না জানি আবার আর কতজন বাড়ে। কাল ভোর রাতেই 2টা গরু ফালাবেন। উপহার কিংবা উপটৈকনের আশা তিনি করেন না। গ্রামের প্রতিটা ঘরে দাওয়াত দিয়ে এসেছেন তিনি। আদরের সুযোগ্য ছেলের বিয়ে বলে কথা। তিনি নিজের বড় 2 ছেলের উপর খুবই সন্তুষ্ট। কিন্তু ছোট ছেলেটাই হচ্ছে কেবল লাগাম ছাড়া উশৃঙ্খল। সবার হাতে হাতে বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে। আশেপাশের লোকজনও কমে গিয়েছে। বাড়িতে কেবল নিজেদের লোকজন আর আত্মীয় স্বজন। প্যান্ডেলের ভেতরে তখন খাবার দাবার চলে। বেচারা হাসিবুল্লার মুখের ভাব করুন। তার ডান হাতটা নির্দয়ের মতো মুচকে দিয়েছে একটা পাষাণ নির্দয় মানুষ। ঈশ্বর সামান্য একটু ভুলে তার হাতটা মুচকে দিতে ওই লোকটার একটুও কষ্ট হয়নি। হাসিবুল্লাহ একে একে সবার মুখের দিকে তাকায়। আশেপাশে তার মা নেই। তিনি থাকলে এতক্ষণে তার খাওয়া অর্ধেক শেষ হয়ে যেত। ডান হাতের কারণে শান্তিতে খেতেও পারছে না। উপায়ন্তর না পেয়ে সে আরও সামনে এগিয়ে গেল। মায়রা আর শিফু তখন একসাথে বসে খাবার খাচ্ছিল। হাসিবুল্লাহ সরু চোখে মায়রা আর শিফুকে দেখল। এরপর রাশভারী কণ্ঠে বলল, শিফু বোন আমাকে একটু খাইয়ে দে। শিফু মুখে গোশত দিয়ে বিরিয়ানি পুড়তে পুড়তে তাকায় সেদিকে। কোনো রকম চিবিয়ে জবাব দেয়, দেখছো না ভাই আমি খাচ্ছি? তুমি খালামনির কাছে যাও। আম্মা এদিকটায় নেই। তুই খেয়ে আমাকে চামচ দিয়ে খাইয়ে দে। পারবো না হাসিব ভাই। আমি খালামনিকে ডেকে আনছি খেয়ে। খিদেও পেট চুচু করছে তার। বিরক্ত রাগে মুখ বিকৃত করে নিয়েছে সে। চোখে একবার নির্বিকার মায়রার দিকে তাকায়। ক্রোধে গোজগোজ করতে করতে বলে, এই সব কিছু হচ্ছে আপনার জন্যে। এখন আপনি আমারে আগে খাইয়ে দিন ভাবি। হাসিবুল্লার কথায় কুঁচকে তাকায় মায়রা। সন্দিহান চোখ দুটি বিরক্ত হাসিবুল্লাহকে দেখতে থাকে। তার এই হাতের জন্যে সে দায়ী? কি করে? সে কি গিয়ে বলেছিল যে বদমাইশ খাচ্চর এভাবে না ওভাবে শু? তাহলে তোর হাতটা দেখবি সুন্দর করে মুচকে গেছে। বিরক্ত হলো মায়েরা। অসন্তোষ গলায় শুধালো, আমি কেন খাইয়ে দিব ভাইয়া? আর আমার কারণে হয়েছে মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? আমি আপনার হাত এমন করেছি? আপনার কারণেই তো কাল রাতে। কিরে হাসিব? গম্ভীর কণ্ঠটা শুনে সবাই সেদিকে তাকায়। সাদা পায়জামা আর বাসন্তী পাঞ্জাবি পরা অত্যন্ত সুদর্শন যুবকটা তখন হাত ভাঁজ করে এদিকেই তাকিয়ে আছে। শরীর বাঁকিয়ে ঠাই দাঁড়িয়ে আছে তাকে দেখে মায়েরা শিফু হাসিবুল্লাহ 3জনই তাকিয়ে আছে কিছু শোনার অপেক্ষায়। এদিকে বেচারা হাসিবুল্লাহ যেন পড়েছে 2 কাছের চিপায়। এখন এদিকেও ব্যথা ওদিকেও কষ্ট। ইহামের দিকে তাকিয়ে রইল অসহায় দৃষ্টিতে। আবার না কি করে বসে। ইহামকে এগিয়ে আসতে দেখে হাসিবুল্লাহ রোগ গিলল। হাতের ভাঁজ খুলতে খুলতে তার দিকেই এগিয়ে এসে বলল ইহাম, তুই ওকে খাইয়ে দিতে বলিস কেন? গলাটা শুকিয়ে আসছে হাসিবুল্লার। হাতের ব্যথাটাও যেন মুহূর্তে বেড়ে গেল অদ্ভুতভাবে। এই নীরব ব্যথা বুঝি তাকে আরও কিছুটা সতর্ক করল। ইহামের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে বৃথা হাসার চেষ্টা করে বলল, ভাবি তো আমার আম্মাজান তাই বলেছি আর কি খাইয়ে দিতে। এই বলদ। হাসিবুল্লার কাঁধে শক্তভাবে হাত রাখে ইহাম। দেখিস না আমার হাত কাটা তোর আম্মাজান এখন আমাকে খাইয়ে দিবে। তুই নিজের খাবারটা নিজে শেষ করতে পারবি না বল? মেকি হাসিটা আরে প্রসারিত করার চেষ্টা করে হাসিবুল্লাহ। কাঁধের উপর শক্ত হাতের চাপড় ব্যথা তুলে দিল মুহূর্তে। খানিক নিচের দিকে নুয়ে শরীর মুচড়াচ্ছে সে। চাইছে ইহামের কঠিন থাবাটার থেকে বাঁচতে। যেন নিজে থেকে হাত দিয়ে ওই থাবাটা সারাতে না হয়। ক্যাবলাকান্তের মতো হেসে জবাব দিল, হো ভাই, তোমার তো বাম হাত কাটছে তুমি তো খেতে পারবে না নিজে নিজে। আমার ডান হাত মুচকে গিয়েছে তাতে কিছু না। বাম হাত তো ঠিকই ভালো আছে। আমি বাম হাত দিয়ে খেতে পারবো। কোনো সমস্যা নাই ভাই। আম্মাজান রে বলো তোমারে খাইয়ে দিতে। আমি বরং যাই। ওইদিকে হয়তো আমার বন্ধু ডাকছে। আরেকটু নড়ে উঠল হাসিবুল্লাহ। অবস্থা সুবিধার না। ইহাম এখনও তার কাঁধ চেপে আছে। বেগতিক অবস্থা দেখে হাসিবুল্লাহ হাঁটু ভাঁজ করে খানিকটা নুয়ে পড়ল নিচের দিকে। ইহামের হাতটা ছেড়ে দিতেই এক প্রকার ফুচকি দৌড়ে স্থান ত্যাগ করল ছেলেটা। তার এহেন কাণ্ডে মুচকি করে হেসে উঠেছে শিফু। ভাইকে ভাবির কাছে যেতে দেখে উঠে দাঁড়ালো। নিঃশব্দে জায়গা ত্যাগ করে নিতেই চেয়ার টেনে মায়রার পাশে বসল ইহাম। পেটুকের মতো একা খাবে নাকি বেয়াদব মেয়ে? হাত কাটা দেখতে পাচ্ছ না? বলে দিতে হবে খাইয়ে দেওয়ার জন্যে? আপনার তো বাম হাত কেটেছে। তো ডান হাতে খান নিয়ে। কত নির্দয় তুমি মায়েরা। বেয়াদবের মতো তর্ক করছো অথচ স্বামীর মুখে খাবার তুলে দিতে পারছো না। আশ্চর্য আপনি আমাকে সবসময় বেয়াদব বেয়াদব করেন কেন বলুন তো? তুমি তো বেয়াদবি। দেখতে পাচ্ছ একটা অসুস্থ লোক বসে আছে।
খিদে পেয়েছে অথচ তুমি খাইয়ে দিতে কৃপণতা করছো। বলি এগুলি কি কিনে এনেছো নাকি? অসুস্থ? কে? আপনি? আপনার গন্ডারের মতো মোটা চামড়ায় লাগে অসুস্থ অসুবিধা? টের পান কিছু? আমার তো মনে হয় না। বেয়াদব মেয়ে সবসময় মুখে মুখে তর্ক। নর্মাল কথা বললেও তো আপনি বেয়াদব বেয়াদব করেন। যাব কোথায় আমি? চাঁদের দেশে। অপেক্ষা করো, তোমাকে রাতেই চাঁদের দেশে নিয়ে যাচ্ছি আমি। ভয়ঙ্কর যাত্রার জন্যে প্রস্তুত হও পিচ্ছি মিসেস চৌধুরী। ইহাম ধপ করে চেয়ার ছেড়ে উঠে গেল। সুচালো চোখে মায়রার দিকে তাকিয়ে ওর হাতে থাকা এটো খাবারের প্লেটটাই এক প্রকার টেনে নিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল ইহাম। তাজ্জব বনে মায়রা হা হয়ে সেদিকে তাকিয়ে রইল। গেল তো গেলি, খাবারের প্লেটটা নেওয়ার কি প্রয়োজন ছিল? বাড়িতে কি খাবারের কমতি পড়েছে যে তার আধ খাওয়া প্লেটটা নিয়েই ছুটতে হলো? ছোচা লোক। কিছুক্ষণ ইহামকে বিড়বিড় করতে করতে মায়রা আরেক প্লেট বিরিয়ানি নিয়ে বসেছে। গরুর গোশতের বিরিয়ানিটা বেশ খেতে হয়েছে। ঘ্রাণটা শুকলেই যেন জিহ্বে পানি এসে পেটের খিদে বাড়ে। বিরিয়ানিতে গোশতের পরিমাণও যথেষ্ট। লোকমায় লোকমায় ছোট ছোট গোশত কামড়ে লাগলে অমৃত মনে হয়। সাথে ঠান্ডা ঠান্ডা কোক পেয়ে মায়রা মহা খুশি। ঢোকে ঢোকে কোক খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে লজ্জাশ্রম পাশে রেখে খানিক বড় করে এক লোকমা গোশত সহ বিরিয়ানি মুখে দিয়ে শশায় কামড় দেয়। চোখ বন্ধ করে তৃপ্তির সাথে চিবুতে থাকে। হন্তদন্ত হয়ে শিফু এগিয়ে আসে তখনই। লম্বা শ্বাস টেনে বলে, ভাবি এই নাও তোমার ফোন। আন্টি সেই কখন থেকে তোমায় কল দিচ্ছে। চট করে মায়রা তাকালো। শিফুর নিঃশ্বাস নেওয়ার গতি দেখে কপাল কুচকালো সে। আম্মু হঠাৎ এত বার করে কল দিবেই বা কোন? ভাবনার মাঝে মুখের খাবার টুক গিলতে গিলতে হাত বাড়িয়ে দিল ফোন নেওয়ার জন্যে। আম্মু কি অনেকক্ষণ ধরে কল দিচ্ছে? হ্যাঁ ভাবি। ফোন নিয়ে লক খুলবে তার আগেই আবারও কল এলো ফাতেমা বেগমের নাম্বার থেকে। হ্যালো আম্মু। মায়রা মারে। ফোনের ওপাশ থেকে ডুকরে কান্নার আওয়াজ শুনে থমকে গেল মায়রা। খাবারটা যেন লাগলো গলায় ঠেকে গিয়েছে। চিন্তিত বিস্ময় চোখগুলি স্থির। বুকের ভেতর তখন ভারী একটা কিছু আঘাত করছে। কি হয়েছে ওখানে? সব ঠিকঠাক? আম্মু এভাবে কান্না করছে কেন? অনেক কষ্টে ঢোক গিলল মায়রা। লঘু স্বরে জিজ্ঞাস করল, কি হয়েছে আম্মু? কান্না করছো কেন তুমি? মা রে আমার তুহিন। ওপাশে যে ভয়াবহ কিছু হয়েছে তা আন্দাজ করতে পারছে মায়রা। বুকের ভেতরটা তখন ধুকধুক করছে। ফাতেমা বেগম কান্নার কারণে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না। কি এমন হয়েছে ভাইয়ার? মা এভাবে কান্না করছে কেন? তীব্র শঙ্কায় হাত পা মৃদু কাঁপছে তার। খাবার পাশে রেখেই উৎকণ্ঠায় দাঁড়িয়ে পড়ল মায়রা। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ভাইয়ার কি হয়েছে আম্মু? শিফুয়া চলে যাওয়ার জন্যে পা বাড়াতেই থমকে গেল এমন একটা কথা শুনে। তার কিশোরী বুকে প্রবল বেগে আঘাত আনল জলোচ্ছ্বাস। গাঢ় ভয় তার হৃদয় কামড়ে ধরল। তড়িতে সে পিছু ফিরল। কি শুনল এটা? কম্পিত পা টেনে আরেকটু এগিয়ে যায় মায়রার সন্নিকটে। সন্নিগ্ধ দৃষ্টিতে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে তার দিকে। কানে ঝংকার তুলে বেজে যাচ্ছে তুহিনের কিছু একটা হয়েছে। নিঃশ্বাসটা কেমন আটকে আসছে তার। কি হয়েছে ওই লোকটার? কি হলো আম্মু বলছো না কেন কি হয়েছে ভাইয়ার? মায়েরা আমার তুহিন। আম্মু প্লিজ বলো কি হয়েছে? আমার হাত পা কাঁপছে আম্মু। জানি না। জানি না আমার ছেলের কি হয়েছে। 11টার দিকে খাবার জন্যে ডাকতে গিয়ে দেখি দরজা বন্ধ। এত ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তোর বাবা। ব্যালকুনিতে গিয়ে দেখি আমার ছেলেটা নিস্তেজের মতো পড়ে আছে। হাসপাতালে নিয়ে যাচ্ছি। এখনো কথা বলছে না আমার কলিজার টুকরাটা। আমার খুব ভয় হচ্ছে রে মা। মায়ের কান্নায় থমকে গিয়েছে মায়েরা। চোখের পাতা তার অনড়। কেমন বিহবল চাউনি। শরীরের ভার ধরে রাখতে না পেরে এক পা পিছিয়ে গিয়েই কেমন ধপ করে চেয়ারটায় বসে গিয়েছে। এক ধ্যানে তাকিয়ে থাকা আখি গড়িয়ে টপটপ করে ঝর্ণা বইল। ভাইয়ের জন্যে আতঙ্কে তার ভেতরটা ফাঁকা লাগছে। শূন্যে মস্তিষ্কে কেবল ঘুরপাক খাচ্ছে একটা কথা। কি হয়েছে তার ভাইয়ের? ব্যাকুল উদ্বিগ্নে শিফুর বুকের হাড় ভেঙ্গে গুঁড়ো হচ্ছে। নিঃশ্বাসের পাল্লা কেমন থেমে থেমে নড়ছে। কানের পাশ দিয়ে বিরহের শীতল সুর তাকে বরফের মতো জমিয়ে দিয়ে যাচ্ছে। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে তার ভেতর গহীনে। উদ্রেকে বুকের ছাতি কাঁপছে। তার কোমল হৃদয়ের দাবানলের জ্বলন ধরেছে যেন। কেমন ঘোরের মাঝে এগিয়ে গেল শিফু। ক্রন্দনরত মায়রার পায়ের কাছটায় ধীরে বসল নিভৃতে। উদ্রেক উৎকণ্ঠায় গলা কাঁপছে শিফুর। চেয়েও পারছে না ক্ষীণ আওয়াজ তুলতে। বারবার ভেসে উঠছে তুহিনের আধুত হাস্যোজ্জ্বল মুখখানা। সে নির্বিকার ভাবে তাকিয়ে আছে মায়রার দিকে। মেয়েটা কেমন পাথরের মতো বসে থেকে কাঁদছে। শিফু বুঝতে পারছে না তার ভেতরের অনুভূতির ঘন ঘটা। সব কিছু কেমন যেন তার কাছে ভোতা লাগছে। কি হয়েছে ভাবি? নির্জীব মায়েরা মন্থরগতিতে চোখ ঘুরিয়ে তাকায় শিফুর পানে। মেয়েটার ঝলমল চোখ জোড়া দেখেই কান্নারত অবস্থাতেই তুচ্ছ হেসে উঠল মায়েরা। ঠোঁটের কার্নিশে নগণ্য হাসিটা রেখেই বলে উঠল, শান্তি হয়েছে না শিফু?
তোমাদের শান্তি হয়েছে আমার ভাই হাসপাতালে। এবার তোমরা সবাই খুশি তো? ভাঁজ করা হাঁটুটা নড়ে উঠতেই শিফু মাটিতে লেপ্টে বসে পড়ল। শরীরটা তার অবশ লাগতে শুরু করেছে। কানে লাভার মতো টকবক করছে তুহিন হাসপাতালে আছে সেই কথাটা। নিষ্প্রভ চোখগুলি ছুঁয়ে কয়েক ফোঁটা পানি পড়তেই তেতে উঠল মায়েরা। এদিকটায় এখন মানুষ নেই। নিজেকে সংযত করতে না পেরে ক্ষোভ নিয়ে বলে উঠল, এখন কাঁদছ কেন শিফু? মজা পেয়েছ না? কষ্ট দিতে তো ভাইয়াকে কম দাও না। তাহলে এখন কাঁদছ কেন? একদম কান্না করে অভিনয় করবে না বলে দিলাম। শিফু স্তব্ধ। মায়েরার বিদ্বেষী কথা তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না মনে হয়। বুকের ভেতরটা তার হাহাকারে লিপ্ত। মনের গহীনে থাকা মানুষটা বুঝি নিস্তেজ হয়ে হসপিটালে ভর্তি? কি হয়েছে তার? বড় ধরনের কোনো কিছু? তার কি খুব কষ্ট হচ্ছে? এই ভেতরের জ্বালার থেকেও বেশি? নিস্তেজ হয়ে শুয়ে থাকা লোকটা কি জানে এত দূরে থাকা একটা হৃদয় দহনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার অবস্থায়? তুমি আর তোমার ভাই এসবের জন্যে দায়ী। তোমরা আমার ভাইটাকে কষ্ট দিতে দিতে জখম করে দিয়েছ। এসবের জন্য তোমরা দায়ী শিফু। অপরিচিত এক জায়গায় তাও বিয়ে বাড়ি। আশেপাশে মানুষজনের অভাব হবে না। এই পরিবেশে তার এভাবে রেগে যাওয়াও ঠিক নয়। নিজেকে সংযত করতে চেয়েও ব্যর্থ হচ্ছে সে। ভাইয়ের জন্যে ভেতরটা জ্বলছে। কেমন আছে এখন তার ভাই? পরক্ষণে হৃদয়টা জ্বলে উঠল অন্য এক কারণে। নিজেকে ধাতস্থ করে কঠোর বানালো। চোখের নির্মল পানিটা মুছে মনকে দৃঢ় করল। আজ সে কথা বলবেই বিষয়টা নিয়ে। নির্বোধের মতো নেওয়া একটা সিদ্ধান্তের উপর জেদ ধরে বসে থাকা মানুষটার জন্য এমন অধঃপতন হতে পারে না। চোখের পানিটা মুছতে মুছতে পা বাড়াল গন্তব্যে। আজ যাই হোক দমে যাবে না সে। সীমা পার হতে হলেও নিজেকে সে হিসেবে প্রস্তুত করে নিল মায়েরা। চলবে।